কাহন, সাহিত্য দীর্ঘজীবী হোক। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আজ অনেক দিন পর কাহনে আবারও ফিরছে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী। এর আগে দীপকাকু সিরিজের যে গল্পগুলি কাহনে এসেছে তার লিঙ্ক রইল ডেসক্রিপশনে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১শে জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। কলা বিভাগে স্নাতক, এছাড়াও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটো প্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান ছিলেন। এখন সেখানকার পরামর্শদাতা। গল্প উপন্যাস লেখার আগে নাটক দলে নাটক পরিচালনা করেছেন, মৌলিক নাটক লিখেছেন, নাট্যরূপ দিয়েছেন অন্য লেখকের গল্প থেকে। সিনে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ফাউন্ডার মেম্বার ছিলেন উত্তরপাড়া সিনে ক্লাবের। ১৯৯৪ সালে দেশ পত্রিকায় পাঠানো প্রথম গল্পটি প্রকাশ হয়, যা বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ করে। বড়দের পাশাপাশি ছোটদের জন্য গল্প উপন্যাস লিখে চলেছেন সমান তালে। ছোটদের জন্য প্রত্যেক পুজোয় লেখেন ডিটেকটিভ উপন্যাস। গোয়েন্দা দীপকাকু ও তার সহযোগী ঝিনুক খুবই পাঠকপ্রিয় চরিত্র। দুটি সুবৃহৎ উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছে দেশ এবং সানন্দায়, যথাক্রমে পিতৃপক্ষ ও চিত্রপট। কথা সাহিত্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি বিভাগ কর্তৃক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছেন। এছাড়াও সরকারি বেসরকারি বহু পুরস্কার সম্মান অর্জন করেছেন। পুজোয় শ্রেষ্ঠ উপন্যাসের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন। আজ কাহনে শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহিনী শেষ চিঠি। উপন্যাসটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত আরও এক জোড়া দীপকাকু বইটি থেকে। বইটি কেনার লিঙ্ক রইল ডেসক্রিপশনে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট খাবেন না প্লিজ, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। আর একটা ছোট্ট ব্যাপার, আপনাদের অনেকেরই অনুরোধে দীপকাকুর আগের থিম মিউজিক বদলে আমরা নিয়ে এসেছি নতুন থিম। দীপকাকুর নতুন থিমটি বানিয়েছে শুভব্রত। শুরু হচ্ছে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী শেষ চিঠি, প্রথম পর্ব। গল্পের শেষে ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে অন্তিম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক। বেলা ১১টা। বাবার গাড়িতে ঝিনুক তার ক্যারাটে ক্লাবের বন্ধু তোরসাকে নিয়ে চলেছে দীপকাকুর অফিসে। আজ কলেজ যেতে হয়নি। কম্পিটিটিভ পরীক্ষা সিট পড়েছে কলেজে। গতকাল প্রায় ৩ মাস পরে ক্যারাটে ক্লাবে এসেছিল তোরসা, মুখ শুকনো। ক্লাবের সকলেই জানে কারণটা। ৩ মাস হলো নিজেকে বিষ ইঞ্জেকশন দিয়ে তোরসার বাবা আত্মহত্যা করেছেন। কাল তোরসা নিজের মতো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিল মাঠে। ঝিনুক ওর কাছে গিয়ে বলে, ক্লাবে এসে ভালোই করেছিস, মনটা একটু হালকা হবে। তোরসা বলেছিল, আমি ক্লাবে এসেছি তোর জন্য। প্র্যাকটিস সেরে নে, তারপর দরকারটা বলছি। এখনই বল না। স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়েছিল ঝিনুক। তোরসা বলল, না, আগে ক্লাস। ২ ঘন্টা প্র্যাকটিসের পর দুই বন্ধু গিয়েছিল ক্যান্টিনে। স্বাস্থ্যকর খাবার ছাড়া সেখানে কিছু পাওয়া যায় না। দুজনে একটা করে হেলথ ড্রিঙ্ক নিয়েছিল কথা বলতে। তোরসা যা বলল তা হচ্ছে ওর বাবার মৃত্যুটা আত্মহত্যা হলেও এর পেছনে গভীর রহস্য আছে। তোরসার বাবা হীরক বসুকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। ঝিনুক তখন বলেছিল, এ কথা কিসের ভিত্তিতে বলছিস? তোরসা জানালো ওর বাবা সুইসাইড নোটে লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য একজন দায়ী। আমি এমনই অভাগা, মরার আগে তার নামটা বলে যেতে পারলাম না।
এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে কাকাবাবুকে কোনো একজন বাধ্য করেছে সুইসাইড করতে। তোরা পুলিশকে তদন্ত করতে বলিসনি? একমাত্র আমি বাড়ির সবাইকে বলেছি সুইসাইড নোটের ব্যাপারটা পুলিশকে জানাতে। আসলে কেউ আমার কথা শোনেনি। সুইসাইডের কেস বলে বাড়িতে পুলিশ এসেছিল, ডাক্তারের পরামর্শে আমরাই ডেকেছিলাম, কিন্তু তার আগেই বাড়ির লোক বাবার লেখা নোটটা সরিয়ে ফেলে। পুলিশ মানেই তো আমাদের মতো সাধারণ পরিবারের কাছে বিরাট একটা ব্যাপার। ঘন ঘন বাড়ির সামনে এসে থামবে পুলিশের জিপ, জেরা করবে আমাদের, তাতে তো মানুষটা আর ফিরে আসবে না। এই যুক্তি দিয়ে চিঠিটা লুকিয়ে ফেলা হয়। এটা কোনো কথা হলো? কাকাবাবু তো নোট লিখে হিন্ট দিয়েই গেছেন যে সুইসাইড করেছেন বাধ্য হয়ে, অপরাধী যাতে শাস্তি পায় সেই আশাতেই লিখেছেন। এখন এটা নিয়ে তদন্ত না হলে ওর প্রতি অবিচার করা হবে না? এক্স্যাক্টলি, আমি সেই কারণেই চাই তুই দীপঙ্কর বাগচিকে রাজি করা এই কেসটার তদন্ত করতে। তুই যেহেতু ওর অ্যাসিস্ট্যান্ট, তুই বললে নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। এই কথার পর অটোমেটিক্যালি ঢোক গিলেছিল ঝিনুক। সে বললেই যে দীপকাকু কেসটা হাতে নেবেন তার কোনো নিশ্চয়তা নেই। দীপকাকু এখন যথেষ্ট ব্যস্ত গোয়েন্দা, প্রচুর নাম ছড়িয়েছে তার। হাতে সময় থাকলে এবং কেসের মেরিট পছন্দ হলে তবেই তদন্তভার নেবেন। ঝিনুকের অনুরোধে কোনো কাজ হবে না। ঝিনুককে চুপ করে যেতে দেখে তোরসা বলেছিল, কিরে, কি ভাবছিস? না, ভাবছি তোর বাড়ির লোকই যদি তদন্তে রাজি না থাকেন তাহলে দীপকাকু কেসটা নেবেন কি করে? তারপর দীপকাকু এখন পুরোপুরি পেশাদার গোয়েন্দা, বুঝলি? ওর ফিজটা কে দেবে? আমি দেব। বাবা মারা যাওয়ার পর আমাদের কোম্পানির আমি একজন পার্টনার। আমার অংশ থেকে আমি দীপঙ্কর বাগচির ফিস দিয়ে দেব। এক্ষেত্রে আমি হচ্ছি দীপঙ্কর বাগচির ক্লায়েন্ট। বাড়ির লোক রাজি না হলেও উনি আমার জন্য কেসটা তদন্ত করবেন। আমি তো এখন অ্যাডাল্ট, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। ঝিনুক বুঝেছিল তোরসা তার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। সন্তান হিসেবে এমনটা করাই স্বাভাবিক। ঝিনুক তাই বলেছিল, ঠিক আছে, আমি একবার দীপকাকুর সঙ্গে কথা বলি, দেখি উনি কি বলেন। বাড়ি ফিরে বাবাকে তোরসার কেসটা বলেছিল ঝিনুক। তারপর বলে, বাবা, তুমি দীপকাকুকে রিকোয়েস্ট করো না কেসটা নিতে। তোমার কথা ফেলতে পারবেন না। হাতে কাজ থাকলে আমার রিকোয়েস্ট কানে তুলবেন না। আহা, কেন তুলবে না? তুই ওর অ্যাসিস্ট্যান্ট, কেস নেওয়ার ব্যাপারে আবদার করতেই পারিস। দেখ, আমার সঙ্গে তো ওর দাবা খেলার সম্পর্ক। তুই বলে দেখ, কাজ যদি না হয় তখন আমি বলবো খন। দীপকাকু বাবার চেয়ে বয়সে অনেকটাই ছোট, তবু দুজনের দারুণ বন্ধুত্ব। খুব ব্যস্ত না থাকলে প্রায় প্রতি রবিবারই দীপকাকু ঝিনুকদের বাড়ি আসেন। বাবার সঙ্গে দাবা খেলেন বেশ কয়েক ঘন্টা। আর একটা কারণেও দীপকাকু আসেন ঝিনুকদের বাড়ি। মায়ের হাতের রান্নার ভীষণ ভক্ত তিনি। রবিবারের জলখাবারটা সারেন ঝিনুকদেরই বাড়িতে। এতে মাও খুব আনন্দ পান। সে যাই হোক, অবশেষে ঝিনুকই ফোন করেছিল দীপকাকুকে। তোরসার কেসটা যতটুকু শুনেছে বলতে যাচ্ছিল। দীপকাকু বললেন, কাল বেলা 11:30-12টার মধ্যে বন্ধু কিনে আমার অফিসে চলে এসো। ওই সময়টা ফাঁকা থাকবো, সাক্ষাতের সব কথা হবে। তোরসার বাড়ি যাদবপুর সুলেখার কাছে। ঝিনুক ফোনে ওকে 11টা নাগাদ আসতে বলেছিল। 10 মিনিট আগেই ঝিনুকদের কুদঘাটের বাড়িতে চলে এসেছিল তোরসা। বাবা বললেন, এই শোন, তোরা আমার গাড়িটা নিয়ে যা, আমি ক্যাব বুক করে অফিসে চলে যাব। সে তো আমরাও ক্যাব বুক করতে পারি। ইনফ্যাক্ট সেইভাবেই দীপকাকুর অফিসে যাব বলে ঠিক করেছি। না রে, সঙ্গে একটা গাড়ি থাকা ভালো। এমন তো হতেই পারে তোদের কাছে কেসটা শোনার পর দীপঙ্কর আজ থেকেই তদন্ত শুরু করে দিল। তোদের সঙ্গে নিয়ে কোথাও হয়তো যাওয়ার দরকার পড়ল ওর। গাড়ি থাকলে যাতায়াত নিয়ে আলাদা করে ভাবতেই হবে না। আসলে দীপকাকুর তদন্ত নিয়ে বাবার বিরাট আগ্রহ, আর তাতে যদি ঝিনুক অ্যাসিস্ট করে তাহলে তো আর কথাই নেই। যত রকমভাবে সাপোর্ট করা যায় করে যান বাবা। নিজে এক্স মিলিটারি ম্যান, তাই রোমাঞ্চকর অভিযানে বাবার ইন্ধন থাকবেই। মা ঠিকের উল্টো। ঝিনুক মেয়ে হয়ে এই ধরনের দস্যিপনায় জড়িয়ে পড়ুক, উনি আজও এটা মেনে নিতে পারেন না। অথচ নয় নয় করে ঝিনুক বেশ কয়েকটা কেসে দীপকাকুকে অ্যাসিস্ট করে ফেলল। গাড়িটা ভবানীপুরে এসে পড়েছে।
দীপকাকুর অফিস ক্যামাক স্ট্রিটের এক বহুতলের 4 তলায়। গাড়ি চালাচ্ছে আশুদা, ঝিনুকদের অনেক দিনের ড্রাইভার। আজ গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পর আশুদা জানতে চেয়েছিল, নতুন কোনো কেস নিয়ে যাচ্ছ নাকি দাদার কাছে? শুধু হু বলেছিল ঝিনুক, যদিও সে যথেষ্ট উৎকণ্ঠায় আছে দীপকাকু আদৌ কেসটা নেবেন কিনা তা নিয়ে। আশুদা বলে যাচ্ছিল, তা এবারের কেসটা কি কলকাতায়? না, এখনই বলা যাচ্ছে না। বলে কথাটা এড়িয়ে গিয়েছিল ঝিনুক। আসলে কলকাতা বেস করে তদন্ত চললে ঝিনুকদের গাড়িটা মাঝে মাঝে কাজে লাগে দীপকাকুর। সেই সূত্রে আশুদা জড়িয়ে পড়ে কেসের সঙ্গে। ব্যাপারটা বেশ উপভোগ করে আশুদা। হ্যাঁ রে, তোর কাকুর ফিস কেমন রে? জানতে চাইল তোরসা। এতক্ষণ জানলার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিল। ফিজ নিয়ে ভাবিস না, সে আমি রিকোয়েস্ট করলে নিশ্চয়ই কমাবেন। আগে দেখি কেসটা উনি নেন কি না। কেন নেবেন না? এত অল্প বয়সে আমি বাবাকে হারালাম। কোনো এক অজানা ব্যক্তি আমার বাবাকে ধাক্কা মেরে মৃত্যুর কোলে ফেলে দিল। লোকটাকে শাস্তি দিতে হবে না? মানবিক কারণেই তোর কাকুর কেসটা নেওয়া উচিত। লিফটে করে বহুতলের 4 তলায় চলে এসেছে ঝিনুক আর তোরসা। এই ফ্লোরে 4টে অফিস। দীপকাকুর ডিটেকটিভ এজেন্সির অফিসের দরজা খুলে ভেতরে ঢুকলো 2 জন। সুদর্শন কাকা দীপকাকুর অফিসের একমাত্র স্টাফ। ঝিনুককে দেখে সহাস্যে বলল, হ্যাঁ, এসো দিদি ভাই, এসো এসো। বাবুর ঘরে একজন ক্লায়েন্ট আছেন, সে বেরিয়ে গেলে তোমরা যেও। তুমি যে আসবে সে কথা দাদা আমাকে বলেছেন। ঝিনুক আর তোরসা ভিজিটের সোফায় গিয়ে বসে। এসি চালিয়ে দিল সুদর্শন কাকা। অগস্টের শেষ সপ্তাহ চলছে। কলকাতা জুড়ে এখন ভ্যাপসা গরম। দীপকাকুর চেম্বারের দরজা বন্ধ। কাঁচ আর প্লাই দিয়ে ঘেরা চেম্বার। কাচের ওপারে ক্লায়েন্টের পিঠের দিকটা দেখা যাচ্ছে। বোরখা পরা এক মহিলা। বেশিক্ষণ বসতে হলো না, মহিলা দীপকাকুর চেম্বার থেকে বেরিয়ে এলেন। সোফা ছেড়ে উঠল ঝিনুক আর তোরসা। ঝিনুকের চোখ গেল মহিলার পায়ের দিকে। না, ইনি মহিলা নন। বুট পরে আছেন। স্টেপিংও মহিলাদের মতো নয়। তার মানে বিশেষ প্রয়োজনে ছদ্মবেশে এসেছিলেন দীপকাকুর কাছে। দীপকাকুর উল্টো দিকের চেয়ারে বসেছে ঝিনুকরা। তোরসা ঝিনুককে নিজের বাবার ব্যাপারে যতটুকু বলেছিল দীপকাকুকেও বলল। দীপকাকু এবার প্রশ্নে গেলেন, তোমাদের কিসের কোম্পানি? ওষুধের, মানে মেডিসিন কোম্পানি। নাম লরিস ফার্মা। ছোটোখাটো কোম্পানি। বাজারে 4টে ওষুধ ভালো চলে, তাও গ্রাম মফস্বলের সার্কিটে। ব্যবসাটা কি তোমার বাবা একা দেখতেন? হ্যাঁ। আচ্ছা, তোমাদের ফ্যামিলিতে কে কে আছে বলো? বাবা মারা যাওয়ার পর এখন থাকেন কাকিমা, মা, কাকিমার ছেলে সূর্যদা আর আমি। কাকা থাকেন না? প্রায় 2.5 বছর হলো কাকা মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে। পাহাড় থেকে পড়ে মৃত্যু। কাকার পেশা কি ছিল? আমাদের বিজনেসটা ছিল কাকা আর বাবার নামে। মূলত বাবা চালাতেন বিজনেস। কাকা আসলে খুব ঘুরতে ভালোবাসতেন। কখনো গ্রুপে, কখনো বা সঙ্গী সাথী ছাড়াই একা একা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। বিজনেসে তার মন ছিল না। কথাবার্তার মাঝে কাঁধ দিয়ে দরজা ঠেলে চেম্বারে ঢুকলো সুদর্শন কাকা। 2 হাতে ধরা ট্রে, তাতে 3টে কফি মাগ আর 1 প্লেট বিস্কিট। ঝিনুক জানে 2টো মাগে কফি আছে, আরেকটাতে দীপকাকুর জন্য চা। উনি চা খেতেই বেশি পছন্দ করেন। ঝিনুকের আবার চায়ের নেশা নেই, কফি মাঝে মাঝে খায়। ঝিনুকের যখন কফি, তোরসার জন্যও নিশ্চয়ই তাই নিয়ে আসা হয়েছে। কাপ প্লেট টেবিলে নামিয়ে ফিরে গেল সুদর্শন কাকা। দীপকাকু মগ তুলে চায়ে চুমুক দিলেন। তারপর তোরসার কাছে জানতে চাইলেন, সুইসাইড নোটটা হাতে লেখা নাকি টাইপ করা? হাতে লেখা। তুমি শিওর হ্যান্ডরাইটিংটা তোমার বাবার? হ্যাঁ, আমি শিওর। তোমার গার্জেনরা নোটটা পুলিশকে দিলেন না কেন?
বাবার আত্মহত্যার কারণে আমাদের বাড়িতে প্রথমবার পুলিশ এলো। আর 5 জন শান্তিপ্রিয় নাগরিকের মতন আমরাও পুলিশকে এড়িয়ে চলতে চাই। আমার খুড়তুতো দাদা সৌর্যদা বুঝেছিল সুইসাইড নোট পুলিশের হাতে গেলে তদন্ত দীর্ঘায়িত হবে, তাই সে মা কাকিমার সঙ্গে পরামর্শ করে চিঠিটা সরিয়ে ফেলে। তোমার মা তাতে রাজি হলেন? মাকে আমি সেই প্রশ্নটা করেছিলাম, বলেছিলাম, তুমি চাও না যার জন্য বাবা সুইসাইড করলো তার শাস্তি হোক? মা বলল, যে গেছে সে তো আর ফিরবে না, উল্টে অপরাধীকে শাস্তি দিতে গিয়ে আমরা নানান ঝামেলায় পড়ব। সেই লোকটার কাছে আমরাও নাকি শত্রু হয়ে যাব। বিশেষ করে তোকে আর সৌর্যকে নিয়ে আমার চিন্তা বেশি। তোরা নিয়মিত রাস্তাঘাটে বের হোস, অপরাধীকে ধরতে গেলে সে যদি তোদের কোনো ক্ষতি করে দেয়। মা আসলে একটু ভীতু প্রকৃতির। শুধু মা কেন, বাড়ির আরো 2 জনও তো চেয়েছিল নোটটা যাতে পুলিশের হাতে না যায়। দীপকাকুর কথায় রহস্যের গন্ধ পেতে থাকে ঝিনুক। ফের দীপকাকু প্রশ্ন করেন, তোমার সৌর্যদা কি করেন? একটা আইটি কোম্পানিতে ঢুকেছিল, বাবা মারা যেতে ছেড়ে দিতে বাধ্য হলো চাকরিটা। ফ্যামিলি বিজনেসটা এখন সৌর্যদাই দেখাশোনা করছে। তোমার কি নিজের কোনো দাদা বা দিদি আছে? না, আমি একাই। আমি বোধহয় আন্দাজ করতে পারছি প্রশ্নটা কেন আপনি করলেন। কাকার ছেলে হয়ে সৌর্যদা কেন আমার চেয়ে বড়? সৌর্যদাও কাকা কাকিমার একমাত্র সন্তান। আসলে আমার এক দাদা ছিল, ক্লাস 4-এ একটা বিরল রোগে মারা যায়। ও সরি। ইটস অলরাইট। তাহলে কি নিচ্ছেন এই কেসটা? নিচ্ছি। যাক, নিশ্চিন্ত হলাম, বলে ওঠে তোরসা। ওর মুখে খুশির হাসি, হাসি ঝিনুকের মুখেও। দীপকাকু ফের বলেন, আগামীকাল সকাল 9টা নাগাদ তোমাদের বাড়ি যাব। বাড়ির সবাইকে থাকতে বলো, আমি জিজ্ঞাসাবাদ করব। সবাই মানে কিন্তু কাজের লোকজনের কথাও বলছি। হ্যাঁ, এমনিতে সবাই থাকবে। সৌর্যদা 9:30 অফিস বেরোয়, সে আমি বলবো কাল একটু দেরি করে বেরোতে। দীপকাকু এবার ঝিনুককে বললেন, হ্যাঁ, কাল সকাল 8টা নাগাদ তোমাকে নিতে যাব। চেয়ার ছেড়ে উঠে পড়েছে ঝিনুকরা। তোরসা দীপকাকুর উদ্দেশ্যে বলে ওঠে, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমার কত ফিজ তাই জানতে চাইছো তো? তোরসা মাথা নেড়ে সায় দেয়। উত্তরে দীপকাকু বলেন, ছোটদের মুখে টাকা পয়সার কথা মানায় না, আগে তো কাজটা নিয়ে এগোই। পরের দিন সকাল। ঝিনুক দীপকাকু এখন তোরসাদের বসার ঘরে। দীপকাকু মোটর বাইকে ঝিনুককে নিয়ে সময় মতো পৌঁছেছেন। তোরসাদের বাড়িটা সুলেখা বাস স্টপের গলিতে। গেটে ঝিনুকদের জন্য অপেক্ষায় ছিল তোরসা। ঝিনুকদের নিয়ে গিয়ে বসালো ওদের ড্রয়িং রুমে। দোতলা বাড়িটার বয়স 70-এর ওপর তো হবেই, তাই ড্রয়িং রুম না বলে বোধহয় বসার ঘর বলাই ভালো। ঘরের অন্দরসজ্জাও বেশ পুরনো দিনের। সোফা, কাঠের আলমারি, দেওয়াল আলমারি, গাছ রাখার কর্নার র্যাক সবই পুরনো আমলের। তোরসাদের বাড়িতে প্রথমবার এলো ঝিনুক। তোরসার বাবা হীরক বসুকেও কখনো দেখেনি সে। তবে এ ঘরের দেওয়ালে টাঙানো একটা ফটো ফ্রেমের ছবি থেকে তোরসার বাবাকে আন্দাজ করতে পারছে ঝিনুক। ছবিটা 2 ভাইয়ের, বুক পর্যন্ত। 2 ভাই বলতে তোরসার বাবা আর কাকা। তোরসা বাবার মুখ পেয়েছে, তাই ওকে চিনতে অসুবিধে হচ্ছে না। দীপকাকু এ ঘরে পা দিয়ে তোরসাকে বলেছিলেন, তোমার বাবার লিখে যাওয়া নোটটা একবার আমায় দেখাও, তার সঙ্গে তোমার মাকেও পাঠিয়ে দাও এখানে। নির্দেশ শুনে ঘর থেকে বেরিয়ে গেছে তোরসা। ফিরতে যেন একটু দেরি হচ্ছে। দীপকাকু দেওয়াল আলমারির সামনে দাঁড়িয়ে একটা বই ওল্টাচ্ছেন।
আলমারি থেকেই বার করেছেন বইটা। ঝিনুক সোফায় বসে টেবিলে রাখা ইংরেজি ম্যাগাজিন তুলে নিয়ে চোখ বোলাচ্ছে। কাল দীপকাকুর অফিস থেকে বেরোনোর সময় তোরসাকে বেশ চাপমুক্ত লাগছিল। লিফটে চেপে নামার সময় বলেছিল, তোর গল্প শুনে দীপঙ্কর বাগচিকে আমার যতটা গম্ভীর মানুষ মনে হয়েছিল তা কিন্তু একেবারেই নয়, খুব মাইডিয়ার লোক। ঝিনুক মনে মনে বলেছিল, দীপকাকুর গম্ভীর চেহারা তো তুমি দেখোনি, দেখলে টের পাবে। ঝিনুকের একটা হিসেব মিলছিল না। উনি সকাল 8টার সময় নিতে আসবেন বললেন কেন? টালিগঞ্জের চণ্ডীঘোষ লেন থেকে তো যাদবপুর সুলেখা 20 মিনিটের রাস্তাও নয়। ঝিনুককে এত তাড়াতাড়ি নিতে আসার দরকার কি? হিসেবটা মিলে গেল বাড়ি ফিরতেই। যখনই মাকে ঝিনুক বলল, মা কাল সকাল 8টায় দীপকাকু আমায় নিতে আসবেন, নতুন একটা কেস এসেছে। মা সঙ্গে সঙ্গে বললেন, আরে দীপঙ্কর আসছে? আচ্ছা ওকে কি খাওয়ানো যায় বলতো? ছেলেটা গত 2 রবিবার আসেনি। ঝিনুক বুঝে গিয়েছিল দীপকাকু কেন সকাল 8টায় আসতে চেয়েছেন। সকালে মা বানিয়েছিলেন মোগলাই পরোটা, আর তার সঙ্গে যে আলুর তরকারিটা হয় সেটা। দীপকাকু 2 পরোটা খেয়েই মায়ের ভূয়সী প্রশংসা করে ঝিনুককে নিয়ে বেরিয়েছিলেন। পর্দা সরিয়ে ঘরে ঢুকল তোরসা, পেছনে ওর মা। কাকিমাকেও আগে কখনো দেখেনি ঝিনুক। তোরসার হাতে একটা চিরকুট। দীপকাকুর দিকে চিরকুটটা বাড়িয়ে তোরসা বলে, এই যে বাবার লিখে যাওয়া নোটটা। দীপকাকু হাতের বইটা আলমারিতে রেখে এগিয়ে এলেন। তোরসার হাত থেকে চিরকুটটা নিয়ে একবার চোখ বোলালেন, তারপর সেটা ঝিনুককে দিলেন। জোড়হাত করে নমস্কার জানালেন তোরসার মাকে। প্রতি নমস্কার জানিয়ে কাকিমা বসলেন সিঙ্গেল সোফাটায়, আর তোরসা মায়ের পাশে দাঁড়িয়ে রইল। দীপকাকু এসে বসলেন বড় সোফাটায়, পাশে রয়েছে ঝিনুক। চিরকুটটা পড়ে নিয়ে সাইড ব্যাগে রেখে দিল। প্রশ্ন শুরু করলেন দীপকাকু। প্রথমে আপনার নামটা যদি একটু বলেন। রেবা বসু, বললেন কাকিমা। একটু জড়সড় হয়ে বসে আছেন। দীপকাকু পরের প্রশ্নে গেলেন। আপনি কি আন্দাজ করতে পারেন কার কারণে আপনার হাজবেন্ড সুইসাইড করলেন? না, তবে বড় সড়ো কিছু যে একটা ঘটবে সেটা বুঝতে পারছিলাম। উনি দিন দিন কেমন যেন একটু পাল্টে যাচ্ছিলেন। সেটা কিরকম? মানুষটা একসময় খুব হাসি খুশি, ভীষণ এনার্জেটিক ছিলেন। আমার দেওর মারা যাওয়ার পর থেকে তিনি কেমন একটা ঘুম মেরে যান। যদিও সেটা খুব স্বাভাবিক, ওদের 2 ভাইয়ের মধ্যে খুবই মিল ছিল। কিন্তু মারা যাওয়ার লাস্ট কয়েক মাস আগে থেকেই মানুষটা কেমন যেন অস্থির হয়ে গিয়েছিলেন। কেমন অন্যমনস্ক থাকতেন, কাজে মন নেই, সব সময় কি যেন একটা ভাবছেন। খাওয়া দাওয়াও ঠিকমতো করতেন না। আমি কিছু বললেই বলতেন ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসা কি সত্যি ভালো যাচ্ছিল না? অন্য কোনোভাবে খোঁজ নিয়েছিলেন আপনি? না, আমি তখন ওর কথাটাই বিশ্বাস করেছিলাম। উনি চলে যাওয়ার পর সৌর্যই ব্যবসার ভার নিল। ও বলেছিল যে বিজনেসের অবস্থা নাকি সত্যি খুব খারাপ, কিন্তু সেটা মার্কেটের কারণে নয়। তোরসার বাবা নাকি নিজেই ব্যবসায় মন দিচ্ছিলেন না। কথাটা শুনে নিয়ে কি যেন ভাবছেন দীপকাকু। এই ফাঁকে তোরসা ঝিনুককে বলে, হ্যাঁ রে, তোদের জন্য ব্রেকফাস্ট দিতে বলি? না না, একদম না, আমরা ব্রেকফাস্ট সেরেই এসেছি। তুই শুধু দীপকাকুর জন্য চা দে, আমার কিছুই লাগবে না। কথা শেষ করে ঝিনুক লক্ষ্য করে দীপকাকু তার দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। খাবার না করে দেওয়াতে অসন্তুষ্ট হলেন কি? উনি আসলে পেট ভরা থাকলেও খাবারে কখনো না করেন না। দীপকাকু এবার চোখ ফেরালেন তোরসার মায়ের দিকে, বললেন, তোরসার কাছে শুনেছি আপনি হীরকবাবুর লাস্ট নোটটা পুলিশকে দিতে চাননি। কেন দিতে চাননি সেটাও তোরসা বলেছে, কিন্তু আপনি কি জানেন এটা আইনের চোখে একটা সিরিয়াস অপরাধ? জানি। এদিকে বাড়ির ছেলে মেয়ের দিকটাও তো আমাকে দেখতে হবে। এমনিতেই আমাদের সংসারে কত বড় ঝড় বয়ে গেছে। 2 বছরের তফাতে 2 ভাই চলে গেল।
আরও কিছু বলতে যাচ্ছিলেন কাকিমা, ঘর ছেড়ে বেরিয়ে গেল তোরসা। ঘরে ঢুকলো একটা ইয়াং ছেলে। দীপকাকুর দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আমি সৌর্য বসু বলছি যে আমার ইন্টারোগেশনটা কি সেরে নেওয়া যাবে? আসলে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে আমার। আজ অফিসে একটু লেট করে যাবেন। আপনার জেঠিমার সঙ্গে কথা সেরে নিয়ে তারপর আপনাকে ডাকবো। মুখে বিরক্তি নিয়ে কাঁধ শ্রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল সৌর্য। দীপকাকুর এই রূপটা দেখা হলো না তোরসার। বলেছিল দীপকাকু খুব মাই ডিয়ার। ফের দীপকাকু কাকিমার উদ্দেশ্যে বলেন, আপনার কি মনে হয় কার কারণে হীরকবাবু এত বড় সিদ্ধান্তটা নিলেন? কাউকে কি সন্দেহ হয় আপনার? না, আমি কাউকে সন্দেহ করতে পারছি না। আসলে তোরসার বাবা বাইরে কার সঙ্গে মেশে না মেশে আমি কিছুই জানতাম না। আমাকে উনি কিছু বলতেনও না, তাই ওনার বাইরের জগৎ সম্বন্ধে ওনার সব খবরই ওনার ভাই জানতো। সে তো ওর আগেই চলে গেল, আর এখন সব জানে সৌর্য ব্যবসাটা হাতে নেওয়ার পর থেকে। আপনি ওর সঙ্গে কথা বললে ওর ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। ট্রেতে চায়ের কাপ, স্ন্যাক্সের প্লেট আর এক গ্লাস ফ্রুট ড্রিঙ্ক নিয়ে ঢুকলো মাঝবয়সী এক কাজের মহিলা। পেছনে তোরসা। ট্রের জিনিসগুলো এক এক করে সেন্টার টেবিলে নামিয়ে রাখলো মহিলা। তারপর হাঁটা দিল দরজার দিকে। দীপকাকু চায়ের কাপ তুলে চুমুক দিলেন। কাকিমাকে বললেন, এই যে আপনার মেয়ে চায় বাবার মৃত্যুর রহস্যভেদ হোক, এটা কি আপনি সমর্থন করছেন? এখন আমার সমস্ত কথার তো দিব্যি উত্তর দিলেন। সমর্থন করছি, কিন্তু আবার ভয়ও পাচ্ছি। ফের কোনো বিপদ আসবে না তো বাড়িতে? ভয় পাবেন না, ভয় চিন্তাভাবনাকে আচ্ছন্ন করে দেয়। ঠিক আছে, আপনি এখন আসুন, সূর্যকে পাঠিয়ে দিন। সোফা ছেড়ে উঠলেন কাকিমা। দরজার দিকে এগোলেন। তোরসা দাঁড়িয়ে রইল। দীপকাকু তোরসাকে জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে কাজের লোক কজন? সবসময়ের কাজের লোক দুজন। ওই চা দিয়ে গেল যে সুলতা মাসি, রান্নাঘর সামলায় সে। আর আছে দেবু কাকা, ঘরদোর পরিষ্কার আর বাজার দোকান করা তার ডিউটি। নিতাই কাকু আমাদের ড্রাইভার, তার ফিক্সড ডিউটি সকাল 9টা থেকে রাত 9টা। গলা খাঁকারি দিয়ে ঘরে পা রাখল সৌর্য। তার দিকে তাকিয়ে দীপকাকু বললেন, আসুন আসুন। সৌর্য কাকিমার ছেড়ে যাওয়া সোফায় বসতে বসতে বলল, আমাকে আপনি তুমি বলেই ডাকতে পারেন। আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। ঠিক আছে। প্রথম সাক্ষাতে যে ধমকটা সৌর্যকে দিয়েছিলেন দীপকাকু, সেটা ওর চেহারায় ছাপ ফেলে রেখেছে। বিনয় এসেছে হাবে ভাবে। সৌর্যকে প্রশ্ন করার আগে দীপকাকু মুখ তুলে তোরসাকে বললেন, তুমি এখন একটু বাইরে থাকো, দরকার মতো ডেকে নেব। তোরসা বেরিয়ে যায় ঘর ছেড়ে। দীপকাকু সৌর্যের দিকে তাকিয়ে বলেন, তোরসার কাছে শুনলাম তুমি আইটির চাকরি ছেড়ে তোমাদের ফ্যামিলি বিজনেসে এসেছো। কেমন লাগছে ব্যবসা? খুবই খারাপ জানেন তো। মানে বিজনেসে জয়েন করার কোনো ইচ্ছেই কোনোদিন আমার ছিল না। জেঠুকে সে কথাটা আমি স্কুলে পড়াকালীনই বলেছিলাম। আমাকেও কখনো জোর করেননি জেঠু। বলেছিলেন যে তুই না দেখিস তোরসা দেখবে। আর সেই জেঠুই আচমকা সুইসাইড করে আমার ঘাড়ে পুরো বিজনেসটা চাপিয়ে দিয়ে গেলেন। তোরসার তো এখনও বিজনেস দেখার বয়সই হয়নি, ও এখন স্টুডেন্ট। বিজনেসটা এখন কেমন অবস্থায় আছে? প্রায় উঠে যাওয়ারই জোগাড়। বাজারেও তো প্রচুর ধার দেনা করে গেছেন জেঠু, অথচ বাড়িতে কাউকে কিচ্ছু বলেননি। এত ধার বাকি হলো কেন? এতক্ষণে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। বলে একটু সময় নিল সৌর্য। ফের বলতে শুরু করল, জেঠু যে প্রচুর লোন করছেন এটা আমার কানে তুলল আমাদের কোম্পানির ক্যাশিয়ার তপন কাকা। আসলে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন উনি। কেন লোন করছেন সে কথাও কিন্তু তপন কাকা আমাকে জানান, যে জেঠু নাকি জুয়া খেলছেন, রেসের মাঠে যাচ্ছেন। এসব শুনে আমার তো বিশ্বাসই হচ্ছিল না। মানে জ্ঞান হওয়ার পর থেকে জেঠুকে দেখছি, ওর মতো সৎ কর্মঠ মানুষ হয় না। মানে তিনি কেন এমন বদলে যাবেন? একটানা কথা বলে থামল সৌর্য। দীপকাকু ওর দিকে তাকিয়ে আছেন, কোনো প্রশ্ন করছেন না। বোঝাই যাচ্ছে ফের সৌর্যই বলা শুরু করবে, এবং করল।
জেঠু আমার আইডল ছিলেন। আমার বাবার চেয়েও আমি বেশি গুরুত্ব দিতাম জেঠুকে, বাড়ির সকলেই দিত অবশ্য। তাহলে কি বলতে চাও যে তোমার বাবা জেঠুর মতো অত সৎ ছিলেন না? না, ব্যাপারটা সেরকম নয়। বাবাও যথেষ্ট সৎ মানুষ ছিলেন, তবে ওই সংসারের কথা একদমই ভাবতেন না। আড্ডা আর ঘুরে বেড়াতেই ভালোবাসতেন, বড্ড বহির্মুখী ছিলেন। তোমার বাবার নামটা? রূপক বসু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার বলে যাও যা বলছিলে। হ্যাঁ, ওই বেড়ানোর নেশাতেই মৃত্যু হলো বাবার। হিমাচলের কলপাতে একটা টুরিস্ট স্পট আছে, নাম সুইসাইড পয়েন্ট। ওখানেই বাবা পাহাড়ের খাদে পড়ে যান। বুকটা ধড়াস করে উঠল ঝিনুকের। ইনফরমেশনটা সে তোরসার থেকেও পেয়েছে। দীপকাকুকে বলেছিল তোরসা, তখন কিন্তু এমন অনুভূতি হয়নি। ঝিনুক বুঝতে পারছে ধীরে ধীরে সে কেসটার সঙ্গে একাত্ম হয়ে পড়ছে। দীপকাকু পরের প্রশ্নে গেলেন। রূপকবাবু যে ফ্যামিলি বিজনেসে সময় দিতেন না, তা নিয়ে তোমার জেঠুর কোনো অসন্তোষ ছিল না? ভাইকে বলেননি বিজনেসে সক্রিয় হতে? না না, জেঠু তো বরং বাবাকে আশকারাই দিতেন। বলতেন যে যা, তুই যত পারিস ঘোর, আমাদের দুজনকেই কেন কলুর বলদ হতে হবে, ও বিজনেস আমি একা সামলে নেব। বাবা তো কোথাও থেকে ঘুরে এলে প্রথমে সমস্ত গল্প জেঠুকে বলতে বসতেন, আর এত মনোযোগ দিয়ে জেঠু সেসব শুনতেন, মনে হতে যেন বাবার বলা গল্পেই ভ্রমণ সেরে নিচ্ছেন। বাবা মারা যাওয়ার পর থেকেই জেঠু কেমন একটা বদলে যেতে থাকেন। আচ্ছা, তুমি যখন জানতে পারলে হীরকবাবু বিজনেসে মন দিচ্ছেন না, জুয়ো খেলে রেসের মাঠে গিয়ে টাকা নষ্ট করছেন, কিছু বলনি জেঠুকে? তোমার বলার তো এভরি রাইট আছে। বাবা মারা যাওয়ার পর তুমি তো ব্যবসার অর্ধেক মালিক, তাই না? আসলে জেঠুর মুখের উপর জুয়া বা রেসের কথা তুলতে বাধবাধই ঠেকছিল আমার। নিয়মিত লটারির টিকিটও কিনতেন। এক ঝটকা একটা বড় অঙ্কের টাকা কামানোর জন্য হয়তো আরও অনেক কিছুই করতেন না, সেসব আমি সরাসরি বলতে পারিনি। একদিন ঘুরিয়ে প্রসঙ্গটা তুললাম, বলেছিলাম, জেঠু শুনছি যে বিজনেসের অবস্থা নাকি ভালো যাচ্ছে না। জেঠু প্রথমেই বললেন আমাকে, কে বলেছে তোমায়? না, কে বলেছে বলা যাবে না, সে এমনটাই শর্ত দিয়েছে আমায়। জানেন, জেঠু কিন্তু বুঝে গিয়েছিলেন। আমাকে বললেন, নিশ্চয়ই তপন তোমাকে বলেছে। দেখো, ব্যবসায় চড়াই উতরাই থাকেই, তুমি ওসব নিয়ে ভেবো না। তাছাড়া তুমি তো বলেছিলে যে বিজনেসে তোমার কোনো ইন্টারেস্ট নেই, এখন নাক গলাচ্ছ কেন? ব্যাস, এরপর জেঠুকে আমি আর কিছু জিজ্ঞেস করতে পারিনি। আর তপন কাকু একদিন আমাকে বললেন যে জেঠু তাকে কোম্পানি থেকে বার করে দিয়েছেন। তুমি নিশ্চয়ই এখন তপনবাবুকে অফিসে বহাল করেছ? মাথা নেড়ে সায় দিল সূর্য। ফের দীপকাকু বললেন, তপনবাবুর ফোন নাম্বারটা দিও আমায়, একবার কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিয়ে দেবো। এবার আমাকে হীরকবাবুর ঘরটা দেখতে হবে, যে ঘরে উনি সুইসাইড করেছিলেন। সম্ভবত ওটা ওর বেডরুম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বাড়ির আর কারো ইন্টারোগেশন করবেন না, নাকি মানে জেঠুর ঘরটা দেখার পর করবেন? না, আপাতত এইটুকুই। তবে বাড়ির আর যারা রইল তাদের সঙ্গে একবার আলাপ করিয়ে দিও, মুখ চেনা হয়ে থাকবে। ওকে বলে সোফা ছেড়ে উঠল সূর্য। ঝিনুকরা এখন তোরসাদের বাড়ির দোতলায় হীরক বসুর বেডরুমে। তোরসাও আছে এখন। ঘরটা দামি জিনিসপত্র দিয়ে সাজানো। দেখে বোঝার উপায় নেই বিজনেস খারাপ যাচ্ছিল এদের। দীপকাকুকে সূর্য দেখাচ্ছে বিছানার কোন দিকে মাথা রেখে শুয়েছিলেন হীরক বসু। যে হাতে ইঞ্জেকশন নিয়ে আত্মহত্যা করেন সেই হাতটা কোন দিকে কিভাবে ছিল। হাতের পাশেই ছিল ইঞ্জেকশনের সিরিঞ্জ। সব কিছু ভালো করে দেখার পর দীপকাকু বললেন, হীরকবাবুর যেসব জিনিস সুইজ করেছিল পুলিশ এখন নিশ্চয়ই ফেরত দিয়েছে? হ্যাঁ, সিজ বলতে ওই বিছানার চাদর, মাথার বালিশ, পাশ বালিশ, আর জেঠুর পরনের পাজামা পাঞ্জাবি, হাতের আংটি, গলার চেন, চশমা, এইসব।
হ্যাঁ, ওগুলোর কথাই বলছি। পুলিশের সোমোটো মামলা নিষ্পত্তি হয়ে গেলে জিনিসগুলো বাড়ির লোকেদের ফেরত দিয়ে দেয়। সময় মোটামুটি মাস তিনেক মতো লাগে। তো সেই জিনিসগুলো আমি একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছি। এই ঘরের আলমারিতেই সব কিছু আছে। বলে ঘর থেকে বেরিয়ে গেল সূর্য। দীপকাকুকে তোরসা বলে, কাকু, আপনার জন্য আরেক কাপ চা দিতে বলি? দিলে মন্দ হয় না। তোরসার দিকে না তাকিয়ে সম্মতি জানালেন দীপকাকু। উনি এখন ঘরের চারপাশে চোখ বোলাচ্ছেন। তোরসা চা আনতে চলে গেল। দীপকাকু এবার ঝিনুকের উদ্দেশ্যে বলে উঠলেন, কি ব্যাপার, তুমি নোট নিচ্ছ না কেন? না, কোথায়, মানে এখনো পর্যন্ত সেরকম কোনো ইনফরমেশন শুনিনি যা পরে মনে থাকবে না। এত কনফিডেন্স ভালো নয়। তথ্য বেশি হয়ে গেলে একটা দুটো ভুলতে থাকবে। বেশ কিছু সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি। কিন্তু দীপকাকু আসলে নিজেকে ভয় পাচ্ছেন। ভুলো মনের মানুষ। ঝিনুক যে সব নোট করে তাতে ওর প্রভূত সুবিধে হয়। এই যে চাবিটা। ঘরে ঢুকলো সূর্য। তারপর সোজা চলে গেল স্টিলের বড় আলমারিটার সামনে। আলমারি খুলে বার করতে থাকলো হীরক বসুর ব্যবহৃত জিনিস। বিছানার ওপর পাশাপাশি রাখলো সেগুলো। হীরক বসুর পরনের পোশাক, ঘড়ি, 4টে আংটি, পাথর বসানো, একটা সোনার চেন, তার সঙ্গে লাগানো তাবিজ। তাবিজই বোধহয় বলে ওটাকে। এটা আয়তকার মতন, গোল মতনটা মাদুলি। ঠাকুর দেবতার ফুলটুল থাকে বোধহয় ভেতরে। দীপকাকু বলে ওঠেন, হীরকবাবু তার মানে ভাগ্যে বিশ্বাসী ছিলেন। 4 আঙুলের 4টে পাথর দেওয়া আংটি, একটা তাবিজ। হ্যাঁ, জেঠু ঈশ্বর বিশ্বাসী ছিলেন বরাবরই। আর যত বয়স হচ্ছিল ঈশ্বর নির্ভরতা ততই বাড়ছিল। কাপ ডিশ হাতে ঘরে ঢুকলো তোরসা। কাকু, আপনার চা। দীপকাকু তোরসার হাত থেকে কাপ ডিশ নিলেন। সৌজন্যের হাসি সহ বললেন, থ্যাংক ইউ। এক চুমুক চা খেয়ে দীপকাকু সৌর্যকে জিজ্ঞেস করলেন, এই আংটি, তাবিজ হীরকবাবুকে কোন জ্যোতিষী দিয়েছেন? নাম ঠিকানা বলতে পারবে? না, জেঠুকে তো এটা কখনো জিজ্ঞেস করিনি। আমি জানি না, বাবা বলেছিলেন। সুন্দর শাস্ত্রী, বরানগরের দিকে থাকেন। পুরো ঠিকানা বলতে পারবো না, নেটে সার্চ করলে হয়তো পাওয়া যাবে। হীরকবাবুর কোনো গুরু ছিলেন? মানে ঈশ্বরবাদী গুরুর কথা বলছি। আমার তো জানা নেই। বলার পর সৌর্য তোরসাকে জিজ্ঞেস করে, এই বোন, তুই কি জানিস? তোরসা মাথা নাড়ে, অর্থাৎ জানে না। দীপকাকুর চা খাওয়া শেষ। কাপ ডিশ ধরিয়ে দেন তোরসার হাতে। তোরসা ঘর ছেড়ে বেরিয়ে যায়। দীপকাকু এবার গলা একটু নিচু করে সৌর্যকে বলেন, সত্যি করে বলো তো, কেন তুমি সুইসাইড নোটটা সরিয়ে রেখেছিলে, পুলিশের হাতে দাওনি? মাথা নামিয়ে নেয় সৌর্য। বলে, জেঠু এমন ঘটনা ঘটাতে আমি বুঝে গিয়েছিলাম যে সংসার, ব্যবসা সমস্ত কিছু আমার ঘাড়ে এসে পড়ল। আর এরপর যদি আমি পুলিশের হাতে নোটটা তুলে দিতাম, ঝামেলা আরও বাড়ত। বাড়ি, ব্যবসা সামলে থানা, পুলিশ, এই সব কিছু করতে হতো আমায়। তাছাড়া জেঠু যে জীবনযাপনটা করছিলেন তাতে এরকম কিছু একটা ঘটবে সেটা জানাই ছিল। ঘরে ফিরে এলো তোরসা। দীপকাকু ওকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার কি ডায়েরি লেখার অভ্যেস ছিল? ছিল, তবে নিয়মিত নয়। বেশ কিছুদিন অন্তর লিখতেন। মানে খোলাখুলি সব কথা লিখতেনও না। ওই লেখা পড়ে অর্থ বার করা না খুব মুশকিল। যেন নিজেই নিজের সঙ্গে কথা বলছেন। কোনো ঘটনার উল্লেখ নেই, শুধুমাত্র মনের ভাব প্রকাশ। আচ্ছা, ডায়েরিটা একবার আমায় দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমার ঘরে আছে ডায়েরিটা। আমি পড়ে পড়ে মানে বার করার চেষ্টা করেছি, কিন্তু সব কেমন গোলমাল পাকিয়ে যাচ্ছে। দাঁড়ান, আমি নিয়ে আসি ডায়েরিটা। তোরসা ঘর থেকে বেরোলো। দীপকাকু সৌর্যকে বললেন, তুমি তো চাইছিলে না জেঠুর মৃত্যুর কোনো তদন্ত হোক, কিন্তু এখন তো হচ্ছে। তুমি কি তাতে বিরক্ত? না না, বিরক্ত নই। বরং আপনার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছে যে বোন যোগ্য লোকের কাছেই গেছে। তাছাড়া আমার সিদ্ধান্তই তো সব নয়। বোন চাইতেই পারে যে তার বাবার মৃত্যুর প্রপার একটা ইনভেস্টিগেশন হোক।
জেঠু মারা যাওয়ার পর থেকেই ও আমাদের বলেছে যে বাবার চিঠিটা পুলিশকে দাও। আমরাই ওকে বকে ধমকে চুপ করিয়ে রেখেছিলাম, কিন্তু ও যে তদন্তটা নিয়ে কতটা মরিয়েছিল সেটা বুঝতে পারলাম 3 মাস কেটে যাওয়ার পর সে আপনাকে খুঁজে বার করেছে। দেখে দীপকাকু কথাগুলো মন দিয়ে শুনলেন। চোখ ছিল বিছানায় রাখা হীরক বসুর জিনিসগুলোর ওপর। বলে উঠলেন, এই আংটিগুলো আমার দরকার। এক্সপার্টের কাছে গিয়ে জানতে হবে পাথরগুলো আসল কিনা। তোমরা নিশ্চয়ই পরীক্ষা করাওনি? না না, আমাদের তো মাথাতেই আসেনি। আপনি নিয়ে যান এগুলো। একটা খামটামের মধ্যে দিও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। বলে সূর্য যখন সোনার হারে ঝোলানো তাবিজটা তুলছে, দীপকাকু বললেন, ওটা দেওয়ার দরকার নেই। তাবিজ তো আর দামি কিছু নয়, প্রয়োজন নেই পরীক্ষা করার। না না, তাবিজের জন্য দিচ্ছি না। হারটা তো সোনার, দেখুন কতটা সোনা আছে আর কতটা খাদ। এইসব হারটার তো যেটু কখনো পড়তেন না, ওই জ্যোতিষীর কাছে যাওয়ার পর থেকেই পড়েছিলেন। দীপকাকু আর আপত্তি জানালেন না। সূর্য জিনিসগুলো হাতে নিয়ে লেখার টেবিলের কাছে গেল। হয়তো ওখানে খাম আছে। তোষা ডায়েরি হাতে ফিরে এসেছে। দীপকাকুর দিকে এগিয়ে ধরল ডায়েরিটা। দীপকাকু নিলেন। ঝিনুককে বললেন, সুইসাইড নোটটা দাও, হাতের লেখাটা মেলাই। চিঠিটা ব্যাগ থেকে বার করে দিল ঝিনুক। চিঠির সঙ্গে ডায়েরির লেখা মেলাতে থাকলেন দীপকাকু। একটু বাদে বললেন, মনে তো হচ্ছে একই হাতের লেখা, তবে এক্সপার্টরাই সঠিক বলতে পারবে। ডায়েরিটা কদিন আমার কাছে থাক। অবশ্যই। সূর্য এসে খাম সমেত জিনিসগুলো দীপকাকুর হাতে তুলে দিল। দীপকাকু সূর্যকে বললেন, ওকে, আপাতত আমার কাজ শেষ। তুমি এবার যাদের সঙ্গে আমার দেখা হয়নি তাদেরকে একবার দেখাও। আপনি নিচে আসুন, আমি 3 জনকে ডেকে দিচ্ছি। বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল সূর্য। তোষা দীপকাকুর উদ্দেশ্যে বলে ওঠে, আপনি যে আমার জন্য এতটা সময় দিচ্ছেন, মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। এখনই ধন্যবাদ দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। চলো নিচে যাওয়া যাক। আজ শনিবার সন্ধ্যাবেলা ঝিনুক দীপকাকুর সঙ্গে এসেছে তপন দেবনাথের বাড়িতে। তপন দেবনাথ হচ্ছেন সূর্যদের কোম্পানির ক্যাশিয়ার। সূর্য যাকে তপন কাকা বলে উল্লেখ করছিল। বাড়িটা মানিকতলায়। দীপকাকু ফোন করেই এসেছেন, তবু ওকে বাড়িতে পাওয়া গেল না। ডোরবেল শুনে দরজা খুলেছিলেন তপনবাবুর স্ত্রী। জানতে চাইলেন, আপনি দীপঙ্কর বাগচি? হ্যাঁ। একটু বসুন, ও এক্ষুনি চলে আসবে। এক চিলতে বসার ঘরে বসেছে ঝিনুকরা। অন্দরসজ্জা খুবই সাধারণ। জায়গাটা বোধহয় আগে বারান্দা ছিল। দেওয়াল দিয়ে ঘিরে ঘর বানানো হয়েছে। প্রায় মিনিট 15 হতে চলল। ভদ্রলোকের এখনও দেখা নেই। গত পরশু দীপকাকুর সাথে তোরসাদের বাড়ি গিয়েছিল ঝিনুক। তারপর গোটা 1.5টা দিন দীপকাকু ঝিনুকের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। আজ দুপুরবেলা ফোন করে বললেন, হ্যাঁ, বিকেল 5টা নাগাদ রেডি থেকো, এক জায়গায় যেতে হবে। স্বাভাবিকভাবেই ঝিনুক জানতে চেয়েছিল, কোথায় যেতে হবে? কেন, আমার সঙ্গে কোথাও যাওয়ার ব্যাপারে তোমার পছন্দ অপছন্দ আছে নাকি? দীপকাকুকে প্রশ্ন করা খুব ঝুঁকির কাজ। কখন যে কি উত্তর দেবেন কোনো ঠিক নেই। ঝিনুক আর কথা বাড়ায়নি। বলেছিল, ঠিক আছে, রেডি থাকবো 5টায়। দীপকাকু যথা সময়ে মোটরবাইক চেপে এসেছিলেন ঝিনুককে নিতে। মানিকতলায় আসার পথে জানালেন কোথায় যাওয়া হচ্ছে। তপনবাবুর বাড়ি যাওয়া হচ্ছে শুনে ঝিনুক বলেছিল, ওকে তো সৌর্যদের অফিসেও পাওয়া যেতে পারত। অফিসে কথা বলার অনেক সমস্যা, আশপাশে অন্য লোকজন থাকে। আমি ওকে ফোন করে বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। পরশু তোরসাদের বাড়ি থেকে বেরোনোর সময় সূর্য তপন দেবনাথের ফোন নাম্বারটা দিয়েছিল। তার আগে আলাপ করিয়েছিল বাড়ির বাকি 3 জনের সঙ্গে। ঝিনুকরা হীরক বসুর দোতলার ঘর থেকে যখন নামছে, সিঁড়ির নিচে দাঁড়িয়েছিলেন সূর্যের মা, বাড়ির কাজের লোক আর ড্রাইভার। সূর্য 3 জনের সঙ্গে দীপকাকুর আলাপ করালো এই বলে, আচ্ছা, ইনি একজন গোয়েন্দা, নাম দীপঙ্কর বাগচি। জেঠুর সুইসাইড নিয়ে তদন্ত করবেন।
বাকি দুজন মাথা নেড়ে বুঝেছি ভাব করলেও ড্রাইভার বলে উঠেছিল, কেন তদন্ত কেন? বড়বাবু তো সুইসাইড করেছেন। ওটা তুমি বুঝবে না নিতাইদা, শুধু একে চিনে রাখো আর ওর যে কোনো দরকার হেল্প করো। আমার পারমিশন নেবার কোনো প্রয়োজন নেই। বলার পর সূর্য নিজের মাকে দেখিয়ে বলেছিল, আর ইনি আমার মা শান্তা বসু। আর কাজের লোককে দেখিয়ে বলেছিল, আর আমার দেবু কাকা দেবেন মণ্ডল, কোলে করে মানুষ করেছেন আমায়। আর নিতাইদা আমাদের গাড়ির ড্রাইভার, টাইটেল জানা। হাবভাব দেখে বোঝা যাচ্ছিল নিতাই জানার পেটে বিদ্যে আছে, সেই কারণেই মোক্ষম প্রশ্নটা সে করেছিল। তোরসাদের বাড়ি থেকে বেরিয়ে বেশ অন্যমনস্ক ছিলেন দীপকাকু। মোটর বাইক চালাচ্ছিলেন একদম চুপটি করে। বোঝাই যাচ্ছিল উনি কেসটা নিয়ে গভীরভাবে ভাবছেন। ঝিনুককে ড্রপ করলেন ওদের বাড়ির গেটে। ঝিনুক জানতে চেয়েছিল, কাল আমরা কোথায় যাচ্ছি? না, কাল কোথাও বেরোবো না, হীরক বসুর ডায়েরিটা একটু স্টাডি করি। অফিস থেকে ফিরে বাবা ঝিনুকের কাছে জানতে চেয়েছিলেন, হ্যাঁ রে, তোরসার কেসটায় আজ কি হলো না হলো বল। বলেছিল ঝিনুক। দীপকাকুর কেসে যখনই ঝিনুক অ্যাসিস্ট করে, বাবা রোজকার রোজ তদন্তের অগ্রগতির খবর নেন, সাজেশন দেন মাঝে মাঝে প্রয়োজন মতো। যদিও তার বেশিরভাগটাই দীপকাকুর কাজে লাগে না। বাবার পরামর্শে একটু বেশি আন্দাজ করার প্রবণতা থাকে। যেমন তোরসাদের বাড়ির সব বৃত্তান্ত শুনে বাবা বলেছিলেন, আমার মনে হচ্ছে তোদের এই কেসটা দিন চারেকের মধ্যে সলভ হয়ে যাবে। মেন ব্যাপার তো হীরক বসুর ডায়েরির লেখাগুলোর মানে বের করা। ওসব দীপঙ্করের বাঁয়ে হাতকা খেল। 1.5 দিন ধরে ডায়েরিটা পড়ে দীপকাকু কেসটার ব্যাপারে কতটা এগোলেন এখনও জিজ্ঞেস করার সুযোগ পায়নি ঝিনুক। যদি সত্যিই দীপকাকু অনেকটা এগিয়ে থাকেন এবং বাবার আন্দাজ মতো কেস 3-4 দিনের মধ্যে সলভ করে ফেলেন, ঝিনুকের মোটেই সেটা ভালো লাগবে না। একটা তদন্ত যত বেশি দিন ধরে চলে, ঝিনুক ততদিন অবধি টান টান একটা উত্তেজনার মধ্যে কাটাতে পারে। সদর দরজা খোলাই ছিল। পর্দা সরিয়ে ঘরে পা রাখলেন বছর 55 এক ভদ্রলোক। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, হাতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, তাতে ঠোঙায় করে কিছু জিনিস রাখা আছে। ভদ্রলোক দীপকাকুকে বলছেন, সরি, খুব দেরি হয়ে গেল। আসলে আপনাদের জন্য একটু সিঙাড়া আনতে গিয়েছিলাম। আমাদের পাড়ার একটা দোকান খুব ভালো সিঙাড়া বানায়, হ্যাঁ, লাইন পড়ে দোকানে। বলতে বলতে ভেতরের ঘরে চলে গেলেন ভদ্রলোক। ইনি তার মানে তপন দেবনাথ। চেহারা খুবই সাধারণ সংসারী গোছের। ফিরে এলেন তপনবাবু, বসলেন দীপকাকুর মুখোমুখি কাঠের সোফাটায়। বললেন, হ্যাঁ বলুন, কি জানতে চান? ঝিনুক মোবাইল বার করে রেকর্ডিং অন করল। দীপকাকু বললেন, আপনাকে তো ফোনে জানিয়েছিলাম যে আমি হীরক বসুর মৃত্যু রহস্যের তদন্ত করছি। হ্যাঁ হ্যাঁ, ছোট সাহেবও আমাকে বলেছেন আপনাকে সাহায্য করতে বলেছেন যে কোনো দরকারে। আপনি সূর্যকে ছোট সাহেব বলেন, মানে হীরক বসু ছিলেন বড় সাহেব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি জানেন যে আপনার বড় সাহেব আত্মহত্যা করার আগে একটা নোট লিখে গেছেন, যে নোট পুলিশের হাতে দেওয়া হয়নি? জানি জানি, ছোট সাহেব আমাকে বলেছেন ওই নোট পুলিশের হাতে পড়লে ঝামেলা আরো বাড়ত। নোটে কি লেখা ছিল আপনি জানেন? না, তা জানি না। আসলে ছোট সাহেব আমাকে সেসব কিছু বলেননি, আর আর আমিও সব জানতে চাইনি। আসলে আসলে ওটা ওনাদের ফ্যামিলি ম্যাটার। কিন্তু আপনার বড় সাহেব যখন ধার দেনা শুরু করলেন, জোয়া খেলা বা রেসের মাঠে যাওয়া ধরলেন, তখন তো আপনি সেই খবর তুলে দিলেন সূর্যর কানে। সেসব তো আপনার বড় সাহেবের পার্সোনাল ব্যাপার ছিল, আপনি নাক গলালেন কেন? একটু বুঝি থতমত খেলেন তপন দেবনাথ। সামান্য নীরবতার পর বললেন, আসলে না বললে আমাদের মানে স্টাফেদের ক্ষতি হয়ে যেত, উঠে যেত কোম্পানি। আর আর কোম্পানি উঠে গেলে আমরা আমাদের সংসার নির্বাহ কি করে করতাম বলুন তো? একটা বড় প্লেটে বেশ কয়েকটা সিঙাড়া নিয়ে ঘরে এলেন তপন দেবনাথের স্ত্রী। প্লেট সেন্টার টেবিলে নামিয়ে রেখে বললেন,
আপনারা খাওয়া শুরু করুন, আমি চা নিয়ে আসছি। সিঙ্গাড়ার গন্ধে ঘর ম ম করছে। প্লেট থেকে একটা সিঙ্গাড়া তুলে খেতে থাকলেন দীপকাকু। তপনবাবুকে বললেন, আপনিও খান। ঝিনুককে চোখের ইশারায় খেতে বললেন সিঙ্গাড়া। তারপর বলে ওঠেন, না, সিঙ্গাড়াটা সত্যি কোয়ালিটি। ঝিনুক একটা সিঙ্গাড়া তুলে নিল। দীপকাকু আরেকটা সিঙ্গাড়া নিতে গিয়ে তপন দেবনাথের উদ্দেশ্যে বললেন, তাও তো আপনার চাকরি গেল। বড় সাহেবের কাণ্ড কারখানা ছোট সাহেবকে জানিয়ে কোনো লাভ হলো না। বড় সাহেব আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। হ্যাঁ, বড় সাহেব আন্দাজ করে নিয়েছিলেন কথাটা আমি বলেছি ছোট সাহেবকে। আসলে আসলে চাকরিহীন ওই সময়টা আমার কি যে দুর্বিষহ অবস্থা গেছে তা তা বর্ণনা করা যায় না। তাহলে যা দেখা যাচ্ছে যে বড় সাহেব মারা গিয়ে আপনার লাভই হয়েছে। ছোট সাহেব চাকরিটা ফিরিয়ে দিয়েছে আপনাকে। আপনার এই লাভের জন্যই কি মরতে হলো হীরক বসুকে? আবার বেশ থমকে গেছেন তপন দেবনাথ। কপাল কুঁচকে জানতে চান, আমার মতো একটা ছাপোষা লোককে কি আপনার খুনি মনে হচ্ছে? না না না, এমনি বললাম। দেখবেন স্যার, সিনেমা বা গল্প উপন্যাসে আমি দেখেছি সবচেয়ে নিরীহ লোকটাই শেষমেশ খুনি সাব্যস্ত হয়। তা আপনি আবার সেরকম ভেবে বসে নেই তো? আরে ওসব ছাড়ুন, আপনি শুধু বলুন যে কবে থেকে সাহেবের বদলে যাওয়াটা শুরু হলো। আসলে বড় সাহেবের ভাই রূপকবাবু মারা যাওয়ার পর থেকেই উনি বদলাতে শুরু করেন। প্রথম বেশ কিছুদিন উনি গুম মেরেছিলেন, তবে ব্যবসার কাজে মন ছিল। তবে হঠাৎই বদলাতে শুরু করলেন। বেশিরভাগ সময় কাটাতেন বাইরে, অফিসে মন বসত না। যে মানুষটা বাবার ছোটখাটো ব্যবসাটাকে দিবারাত্রি খেটে ভালো মতো দাঁড় করালেন, তিনি এমন বদলে যাওয়াতে আমরা স্টাফেরা খুব অবাক হয়েছিলাম। আমাদের মধ্যে একজন বড় সাহেবকে ফলো করে তার গতিবিধির সম্পর্কে আমাদের জানালো। হঠাৎ করেই একটা প্রশ্ন এলো ঝিনুকের মাথায়। সে জিজ্ঞেস করে ফেলে, আচ্ছা, উনি তো আগে কখনো জুয়া খেলেননি, কিংবা রেসের মাঠেও যাননি। নতুন কোনো সঙ্গী হয়েছিল কি? গুড কোশ্চেন। তপন দেবনাথ বলতে শুরু করবেন, ট্রেতে 3 কাপ চা নিয়ে ঘরে এলেন তার স্ত্রী। ঝিনুক চা খাবে না বলতে ভুলে গেছে। এখন আর ফেরত নিয়ে যাওয়ার কথা বলা শোভা পায় না। চাটা না হয় খেয়েই নেবে ঝিনুক। চা টেবিলে নামিয়ে চলে গেলেন তপনবাবুর স্ত্রী। তপনবাবু বলতে থাকলেন, প্রথমে অলোকেশ নাগ নামে একটা লোক অফিসে বড় সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর প্রায়ই আসতে লাগলো সে। বড় সাহেবের থেকে জানলাম নাগ তার কলেজের বন্ধু ছিল। এবার নাগমশাইয়ের সঙ্গে আসতে লাগলো আরও 3টে লোক, জীবন ঘোষ, প্রভাকর মাইতি আর বিকাশ নন্দী। কখনো সখনো এদের মধ্যে কোনো একজন বা দুজন আসতো। তা আমরা খবর নিয়ে দেখেছি এরা সবাই ওই জুয়া খেলার নেশায় আসক্ত। এদের কথা সূর্য জানে? মানে আপনি বলেছেন তো? বলেছিলাম, কিন্তু ওদের এগেনস্টে তো কিছু করা যাবে না। ওদের হাতে প্রচুর গুন্ডামাস্তান। ছোট সাহেব আমাকে বলেছিলেন, জেঠু তো আর অল্প বয়সী মানুষ নয় যে ওকে কেউ বিগড়ে দেবে। আর ওদের দোষ দিই বা কিভাবে? আমাদের মনে হয়েছিল ছোট সাহেব আসলে লোকগুলোকে ভয় পাচ্ছেন। 2টো সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে দীপকাকুর। 3 নম্বরটা তুলে বললেন, অলোকেশ নাগের বাড়ির ঠিকানা, ফোন নাম্বার দিতে পারবেন আমাকে? নিশ্চয়ই পারবো। যোধপুর পার্কে থাকে। বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সব অফিসে রাখা আছে। তবে সোমবার অফিস গিয়েই আপনাকে জানাতে পারবো। আচ্ছা, এবার অন্য কথা জিজ্ঞেস করি। রূপকবাবু, মানে আপনাদের বড় সাহেবের ভাই, যিনি কোম্পানির অর্ধেক মালিক, অফিসে আসতেন? খুব কম। এলেও ওই বিজনেস নিয়ে কোনো কথা বলতেন না। আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করে চলে যেতেন। তবে ওনার ছেলে সূর্য কিন্তু
হামেশায় আসতেন, আমাদের সঙ্গে গপ্প আড্ডার মাঝে খোঁজ নিতেন বিজনেসের, ওই লাভ ক্ষতির খোঁজ। চা শেষ করে কাপ টেবিলে রাখলেন দীপকাকু। ঝিনুক অর্ধেক খেয়ে রেখে দিয়েছে। দীপকাকু অবাক হওয়া গলায় বলে ওঠেন, সে কি? কিন্তু সূর্য যে আমাকে বলেছে বিজনেস নিয়ে তার কোনো আগ্রহ ছিল না, হীরকবাবুকে নাকি একই কথা বলেছিল সে, তাহলে বিজনেসের খোঁজ নিতে আসতো কেন? ওই যে বললাম, লাভ ক্ষতির হিসেব নিতে আসতেন, আর কোনো ব্যাপারে আগ্রহ ছিল না। এবং তখনই আসতেন যখন বড় সাহেব অফিসে থাকতেন না। ছোট সাহেব অফিসে ফোন করে জেনে নিতেন বড় সাহেব আছেন কিনা। এতে অবশ্য ছোট সাহেবের কোনো দোষ দেখি না। তার বাবা ব্যবসার অর্ধেক মালিক হয়েও একেবারে উদাসীন, সেক্ষেত্রে উনি তো খোঁজ নেবেনই। কোনোভাবে বড় সাহেব তাদের ঠকাচ্ছেন কিনা সেটা নজর করতেন। রূপক বসুর মৃত্যুটা নিয়ে একটু ডিটেলে বলুন তো। ওর ফ্যামিলির কাছে এই বিষয়ে বিশেষ কিছু জানা হয়নি। উনি কোনো টিমের সঙ্গে কল্পা গিয়েছিলেন নাকি একা? না, একাই গিয়েছিলেন। বড় সাহেব তখন কোম্পানির কাজে দিল্লিতে। কল্পার পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল বাড়িতে। ছোট সাহেব ছুটলেন বডি আনতে। বড় সাহেবকে ফোনে খবরটা দেয়া হলো। শোনা মাত্র উনি কলকাতার ফ্লাইট ধরেছিলেন। কলকাতার ফ্লাইট কেন? কল্পা তো দিল্লির কাছে, উনি কল্পায় যেতে পারতেন। তা ঠিক বলতে পারবো না। বোধহয় বডি নিয়ে রওনা হয়ে গিয়েছিলেন ছোট সাহেব। আপনার বড় সাহেব কি অফিসের কাজে প্রায় দিল্লি যেতেন? হ্যাঁ। ওকে, দিল্লিতে কোথায় থাকতেন? হোটেলে নাকি পরিচিত কারো বাড়ি? হোটেলে, হোটেল শাহজাদা। বলে চুপ করে গেলেন দীপকাকু। তারপর হঠাৎ সোফা ছেড়ে উঠে বললেন, আপনার সঙ্গে কথা বলে কাজ অনেকটা এগোলো আমার। থ্যাংক ইউ। আজ উঠি, পরে দরকার পড়লে আবার আপনার হেল্প নেব। আসছি। দীপকাকুর দেখা দেখি ঝিনুকও ফোনের রেকর্ডিং অফ করে উঠে পড়েছে সোফা ছেড়ে। তপন দেবনাথও উঠে পড়লেন। বললেন, আপনার যখন দরকার পড়বে আপনি শুধু একবার আমাকে ফোন করবেন। আপনি যেখানে ডাকবেন আমি সেখানেই চলে যাব। ওকে। বলে দীপকাকু সদর দরজার দিকে এগোলেন। ঝিনুক অনুসরণ করল। তপন দেবনাথ পেছন থেকে বলে উঠলেন, বলছিলাম, বড় সাহেবের চিঠিটা তো আপনি দেখেছেন। তা ওতে কারো নাম আছে? মানে মৃত্যুর জন্য কি কাউকে দায়ী করে গেছেন? না। বলে চৌকাঠ পার হলেন দীপকাকু। পরের দিন সকাল। দীপকাকু এসেছেন ঝিনুকদের বাড়ি, মূলত হীরক বসুর ডায়েরি নিয়ে আলোচনা করতে। তোরসাকে খবর দেওয়া হয়েছিল, সে এসে পড়েছে। দীপকাকু আসছেন শুনে মা আজ ব্রেকফাস্টে বানিয়েছেন হিঙের কচুরি আর মটর আলুর তরকারি। বাবা জিলিপি নিয়ে এসেছেন পাল সুইটস থেকে। খাওয়া দাওয়া চলছে। খেতে খেতে বক্তব্য রাখছেন দীপকাকু। বলছেন, অ্যাকচুয়ালি গোটা ডায়েরির একটা পাতা মিসিং। দেখে বোঝা যাচ্ছে ছিঁড়ে নেওয়া হয়েছে। এই পয়েন্টে কতটা গুরুত্ব দেব বুঝতে পারছি না। এমনিতে ডায়েরি লেখা একটা অভ্যেস, অনেকটা নেশার মতো। দু ধরনের ডায়েরি লেখা হয়। এক ধরনের মানুষ রোজ ডায়েরি লেখেন, দ্বিতীয় ধরনের মানুষ রোজ লেখেন না। তার কাছে যে ঘটনা বিশেষ মনে হয় সেটুকুই লেখেন। হীরক বসু এর কোনোটাই নয়। যে ডায়েরিটা আমার হাতে এসেছে সেটাই বছরের মে মাস অব্দি লেখা। মে মাসে ওর মৃত্যু হয়। তার আগে ঘটে গেছে ওর জীবনে অনেক খারাপ ঘটনা। ভাইয়ের মৃত্যু হয়েছে, ব্যবসায় মন্দা, অনেক ধার দেনা করতে হয়েছে। উনি কিন্তু এই ঘটনাগুলি লেখেননি। মনে হয় গোপন রাখতে চেয়েছেন। লিখেছেন শুধু নিজের মনের অবস্থা। বলে থামলেন দীপকাকু। কোলের ওপর ছিল ডায়েরিটা। ডান হাত যেহেতু খাওয়ায় ব্যস্ত, বাঁ হাত দিয়েই খুললেন ডায়েরির পাতা। বললেন, কয়েকটা ইম্পর্টেন্ট লেখা আমি দাগ মেরে রেখেছি।
সেই লাইনের প্রকৃত অর্থ বুঝতে না পারলেও আমার মনে হচ্ছে এই বয়ানগুলোতে ওর মৃত্যু রহস্যের সূত্র লুকিয়ে আছে বোধহয়। লেখাগুলো পড়ে শোনাও দেখি। যেমন দেখুন, লিখেছেন যে তোর কি মনে হচ্ছিল কেউ ধাক্কা মেরেছিল তোকে? এটা সম্ভবত ভাই রূপক বসুর উদ্দেশ্যে লেখা। হীরক বসু কনফার্ম হতে চাইছিলেন ভাইকে কেউ ধাক্কা মেরেছিল কিনা। পুলিশ রিপোর্টে আছে রূপক বসু একা একাই পাহাড়কে পড়ে যান খাদে। বলার পর দীপকাকু তোষার দিকে তাকান, বলেন, তোমার কাকাকে ড্রিঙ্ক করতেন বা অন্য কোনো নেশা? নেশার কারণে পা পিছলে পড়ে গেছেন হয়তো। কাকাকে কখনো নেশা করতে আমি দেখিনি। একসময় সিগারেট খেতেন খুব, শেষ দিকে অবশ্য তাও ছেড়ে দিয়েছিলেন। মুখে খাবার তুলে ফের দীপকাকু বলেন, এই লেখাটা দেখো, লিখেছেন যে মন বসছে না, কোথাও মন বসছে না, অথচ বাড়ির সকলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আরেক জায়গায় লিখছেন যে তুই চলে গেলি, গোটা আকাশ কাঁদল। আচ্ছা, পুলিশ রিপোর্টে কি বলা হয়েছিল রূপক বসু যখন খাদে পড়ে যান তখন বৃষ্টি হচ্ছিল কলপায়? না, পুলিশ সে ধরনের কোনো রিপোর্ট দেয়নি। তাহলে মনে হয় দিল্লিতে বৃষ্টি হচ্ছিল। তখনই ভাইয়ের মৃত্যুর খবর পান হীরক বসু। মা ঘরে এলেন, জানতে চাইলেন, আচ্ছা তোমাদের আর কারো কিছু লাগবে? আমার দুটো কচুরি, ব্যাস, এটাই লাস্ট। দাঁড়াও, দিচ্ছি। ডায়েরির পাতার দিকে তাকিয়ে দীপকাকু বলতে থাকলেন, এই লেখাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বেশ গোল মেলে। অলোকেশের পরামর্শে কাজ হচ্ছিল, হঠাৎ ঝড় ঢুকে পড়ল ঘরে, কিভাবে মোকাবিলা করব। অর্থাৎ অলোকেশবাবু রূপক বসুর শোক ভুলে থাকার কোনো একটা উপায় দেখিয়েছিলেন হীরকবাবুকে। কিন্তু ঝড়টার মানে কি? হীরকবাবুর আরো কোনো বিপদ এসেছিল কি? একটু থেমে দীপকাকু তোষার কাছে জানতে চান, আর কোনো বিপদের কথা তুমি জানো? দুপাশে মাথা নাড়ে তোষা। মা ঘরে এসে দীপকাকুকে দুটো কচুরি দিয়ে গেলেন। গোটা 10-12টা হলো মনে হচ্ছে। ফের পড়তে শুরু করলেন দীপকাকু। বললেন, এখানে লেখা আছে বাবা বলছেন অপরাধ ভোলার একটা ব্যবস্থা করে দেবেন। আমি বাবাকেও বলতে পারছি না অপরাধ আমার নয়, বললে গোটা ঘটনা বলতে হয়। যা বাবা বিশ্বাস করবেন না, আমাকে অপরাধী ঠাওরাবেন। বলে একটু থামলেন দীপকাকু। শ্রোতা 3 জনের কাছে জানতে চাইলেন, উনি কাকে বাবা বলে সম্বোধন করছেন? ঝিনুক একটু অপেক্ষা করল, দেখল বাকি 2 জন উত্তর দিতে পারছে কিনা। পারছে না দেখে বলে উঠল, বাবা হচ্ছে এখানে জ্যোতিষী, জ্যোতিষী সুন্দর শাস্ত্রী। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। ঝিনুকের মুখে লাজুক হাসি। দীপকাকুর খাওয়া শেষ, বাকিদের তো অনেক আগেই শেষ হয়েছে। ঝিনুক চা কফি আনতে যায়। ট্রেতে চা কফি নিয়ে ঘরে এলো ঝিনুক। দীপকাকু ঝিনুকের অপেক্ষায় চুপ করে বসেছিলেন। বাবা বললেন, নাও দীপঙ্কর, শুরু করো। চায়ে চুমুক দিয়ে নিয়ে দীপকাকু ফের পড়তে শুরু করলেন ডায়েরি। এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ কটা লাইন। এখানে হীরকবাবু লিখছেন যে তার চাহিদা শেষ হওয়ার নয়, কি করব কিছু বুঝতে পারছি না, সত্যিটা যদি সকলকে বলি কেউ বিশ্বাস করবে না, ঘেন্না করবে আমাকে, যা আমি সহ্য করতে পারবো না। এই লাইনগুলো থেকে কার কি মনে হচ্ছে? ঝিনুকের মাথায় আসছে না কিছু। বাকি 2 জনও চুপ। তোরসা হঠাৎ বলে উঠল, বাবাকে কেউ ব্ল্যাকমেল করছিল। একদম ঠিক। বাহ, তোমার ব্রেন তো বেশ ভালো চলে। ছোট্ট করে একটা আশঙ্কা পেয়ে বসে ঝিনুককে। তোরসা তো ভালো নাম্বার পাচ্ছে দীপকাকুর থেকে। গোটা তদন্তে কি ওকে সঙ্গে রাখবেন দীপকাকু? একটু ভেবে নিয়ে দীপকাকু বলতে থাকেন, ব্ল্যাকমেইলড হওয়ার মতো ঘটনা হীরকবাবু ঘটাবেন না। তাঁর সম্পর্কে যতটুকু জেনেছি নিতান্তই সজ্জন মানুষ।
তাহলে কি ব্ল্যাকমেলার তাকে ফাঁদে ফেলেছিল? সবাই চুপ। খানিক বাদে নীরবতা ভাঙলেন বাবা। বলে ওঠেন, ও একটা ব্যাপার জিজ্ঞেস করতে ভুলেই যাচ্ছি। তুমি হীরকবাবুর আংটি, গলার হার নিয়েছো ওদের বাড়ি থেকে, পরীক্ষা করিয়েছো সেসব? করিয়েছি আমার এক চেনা জুয়েলার্সে গিয়ে। সবকটাই আসল পাথর। সোনার হারটা তো হলমার্ক খোদাই করা, অর্থাৎ খাঁটি। যাক, জ্যোতিষী তার মানে ভেজাল নয়। কিন্তু অনেকেই যে বলে জ্যোতিষশাস্ত্রটা কোনো শাস্ত্রই নয়, পুরোটাই ভেজাল। কথা শেষ করে দীপকাকু পকেট থেকে মোবাইল বার করলেন। বললেন, তপন দেবনাথকে একটা ফোন করি। অলোকেশ নাগের ফোন নাম্বার বাড়ির ঠিকানা নিয়ে রাখি। এখন নিশ্চয়ই অফিসে আছেন তপনবাবু। অলোকেশ নাগের সঙ্গে কথা বলাটা খুব দরকার। ডায়েরিতে ওই একজনের নামে সরাসরি উল্লেখ করেছেন হীরকবাবু, অর্থাৎ অলোকেশ নাগ ছিলেন ওর খুব কাছের মানুষ। অলোকেশ নাগ তার মানে হীরকবাবু সম্পর্কে অনেক তথ্য দিতে পারবেন। বাড়ির গেটে বি অ্যাওয়্যার অব দ্য ডগ লেখা দেখে থমকে দাঁড়ালো ঝিনুক। এখন বিকেল। বাবার গাড়িতে যোধপুর পার্কের অলোকেশ নাগের বাড়িতে এসেছে ঝিনুক, দীপকাকু আর তোরসা। হ্যাঁ, তোরসাও এসেছে। সে দীপকাকুর কাছে আবদার করেছিল তাকে যেন নিয়ে যাওয়া হয় অলোকেশ নাগের বাড়িতে। দীপকাকু না করেননি। ঝিনুকের এখন মনে হচ্ছে সে বোধহয় খাল কেটে কুমির নিয়ে এলো। অচিরেই তার জায়গাটা নিয়ে নেবে তোরসা। কি হলো, বেলটা টেপো? ওই তো গেটের থামের কোটরে বেলটা। তাড়া দিলেন দীপকাকু। বেলটা দেখেছে ঝিনুক, কিন্তু ওই কুকুরের ব্যাপারটা তাকে অস্বস্তিতে ফেলেছে। কুকুরকে বড্ড ভয় পায় সে। কিন্তু কুকুর তো লোকের বাড়িতে থাকতেই পারে, তা বলে কি তাকে ইন্টারোগেট করা হবে না? বেল টিপে দিয়েছে ঝিনুক। একটু পরে গেট খুলে যায়। লুঙ্গি গেঞ্জি পরা মাঝবয়সী একজনকে দেখা গেল, সম্ভবত কাজের লোক। সে জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন, কি চাই? দীপকাকু এগিয়ে এসে বলেন, অলোকেশবাবু বাড়ি আছেন? আমরা একটু দেখা করতে চাই। তা কি দরকারে দেখা করতে চান? ওকে বলুন একজন ডিটেকটিভ, মানে গোয়েন্দা এসেছেন দেখা করতে, তাহলেই হবে। লোকটি সরে গেল গেট থেকে। দীপকাকু ঝিনুককে বললেন, কি মনে হচ্ছে, ঢুকতে দেবে? বাড়ি ঢোকার যা ব্যবস্থা দেখছি, মনে হয় আমাদের ফিরে যেতে হবে। আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করলেন না কেন? তপনবাবু তো নাম্বার দিয়েছিলেন। অ্যাপয়েন্টমেন্ট দিত না। প্রাইভেট ডিটেকটিভকে এরা পাত্তা দেবে না। অন্ধকার জগতে যাতায়াত আছে তো, পুলিশের গোয়েন্দা হলে দিতে বাধ্য হবে। দীপকাকুর বলা শেষ হতেই গেট খুলে গেল। ফিরে এসেছে কাজের লোকটি। বলল, আসুন আসুন, আপনারা আসুন। ঝিনুকদের একতলার ড্রয়িং রুমে এনে লোকটি বলল, একটু বসুন, বাবু আসছেন। ঝাঁ চকচকে ড্রয়িং রুম, দামি সোফা ও অন্যান্য আসবাব রয়েছে। কাজের লোকটি চলে যাওয়ার সময় ঘরের এসি চালিয়ে দিয়ে গেছে। দীপকাকুও যথারীতি বুকশেলফের কাছে গেছেন। উনি বলেন, মানুষের বইয়ের কালেকশন দেখলে তার রুচি খানিকটা আন্দাজ করা যায়। ঝিনুক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকার কারণে বইগুলোর নাম পড়তে পারছে না। বেশিরভাগই ইংলিশ বই। ঝিনুকের হঠাৎ চোখ যায় দরজায়। একটা বিশাল কুকুর চেনহীন অবস্থায় দাঁড়িয়ে আছে, জার্মান শেফার্ড। বুক ফাঁকা হয়ে গেছে ঝিনুকের। পাশে দাঁড়িয়ে থাকা তোরসাকে আলতো করে কনুইয়ের খোঁচা দেয়। ফিসফিসিয়ে বলে, এই দোরগোড়ায় দেখ। বলে চেঁচিয়ে ওঠে তোরসা। লাফিয়ে উঠে পড়ে সোফায়। আওয়াজ শুনে ঘাড় ফেরান দীপকাকু। কুকুরটাকে দেখে একটু ঝুঁকে মুখে একটা অদ্ভুত আওয়াজ করতে থাকেন, যেন কুকুরটাকে আদর করে ডাকছেন। কুকুরটা পায়ে পায়ে দীপকাকুর দিকে এগোতে থাকে। ভীষণ টেনশন হচ্ছে ঝিনুকের। ভারী গলায় একবার ডেকে উঠল কুকুরটা। চোখে জল চলে এলো ঝিনুকের। গলা শুকিয়ে কাঠ। দীপকাকুর কাছে গিয়ে কুকুরটা যেন নিজেকে সমর্পণ করে দিল। দীপকাকুকে কি চেনে কুকুরটা? তা কিভাবে সম্ভব? কুকুরটার পিঠে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দীপকাকু। কুই কুই শব্দ করছে সে। এমন সময় দরজা থেকে ভেসে এলো কার যেন গলা। কি মশাই, গোয়েন্দাগিরির আগে কি ডগ ট্রেনার ছিলেন?
ষাটোর্ধ্ব ভদ্রলোকের পরনে গাউন, বেশ লম্বা চওড়া চেহারা, যেন সিনেমার কোনো চরিত্র। বোঝাই যাচ্ছে ইনিই অলোকেশ নাগ। দীপকাকু ওর কথার উত্তরে বলেছেন, গোয়েন্দা হতে গেলে অনেক কিছু জানতে হয়, এটা তার একটা নমুনা মাত্র। ঠোঁটে হাসি টেনে সিঙ্গেল সোফায় বসলেন অলোকেশ নাগ। কুকুরটা তার মালিকের কাছে চলে গেল। অলোকেশ নাগ কুকুরটার উদ্দেশ্যে বললেন, লিভ দ্য রুম ঘন্টু, গেস্ট এসেছেন, ডু নট ডিস্টার্ব। মালিকের নির্দেশ দিব্যি বুঝতে পারল কুকুরটা। দরজা লক্ষ্য করে এগোতে লাগলো। দীপকাকু সোফায় এসে বসেছেন। তোষা যে সোফায় লাফিয়ে উঠে পড়েছিল সেখানেই বসে পড়ল। ঝিনুক বসল দীপকাকুর পাশে। দীপকাকু নিজের ভিজিটিং কার্ডটা বাড়িয়ে ধরলেন বাড়ির কর্তার দিকে। কার্ডটা নিয়ে চোখ বোলাচ্ছেন অলোকেশ বাবু। বললেন, প্রাইভেট ডিটেকটিভ। আমি ভাবলাম পুলিশ থেকে এসেছেন, তা বলুন আপনার জন্য কি করতে পারি। আপনি তো হীরক বসুর বন্ধু ছিলেন, আমি তাঁর সম্বন্ধে কিছু তথ্য জানতে চাই। সে তো অনেকদিন হলো মারা গেছে, এখন আবার তাকে নিয়ে কিসের তদন্ত? আপনি হয়তো জানেন না, মৃত্যুর আগে হীরকবাবু একটা নোট লিখে গেছেন, সেই সূত্রে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। কই, আমি তো কোনো নোটের কথা শুনিনি। পুলিশও কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি বলে শুনেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তখন নোটটা পাওয়া যায়নি, পাওয়া গেছে পরে, বাড়ির লোক পেয়েছে। কোনোভাবে আলমারির তলায় চলে গিয়েছিল নোট লেখা কাগজটা। নির্বিকারভাবে মিথ্যে বলে দিলেন দীপকাকু। নিশ্চয়ই কোনো কারণ আছে। মোবাইলে রেকর্ডিং অন করল ঝিনুক। অলোকেশ নাগ জানতে চাইলেন, নোটে হীরক কিছু লিখেছে নাকি, কারুর নামটাম? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লিখলে তো আপনি আর ইনভেস্টিগেশনে নামতেন না। না না না, কারোর নাম লিখেননি। তবে একজন দায়ী তাঁর মৃত্যুর জন্য আক্ষেপ করেছেন, তার নাম লিখতে পারছেন না বলে। এরে, সব গুলিয়ে গেল। ঠিক কি লিখেছে বলুন তো? লিখে গেছেন, আমার মৃত্যুর জন্য একজন দায়ী। আমি এমনই অভাগা যে মরার আগে তার নামটা অবধি বলে যেতে পারলাম না। দীপকাকুর কথা শুনে চুপ করে রইলেন অলোকেশ নাগ। কিছু একটা ভাবছেন। বলে উঠলেন, চিঠিটা আলমারির নিচে গেল কিভাবে? হয়তো নিজের পাশে রেখেছিলেন, খোলা ছিল জানলা, হাওয়ায় উড়ে গেছে। দীপকাকু কি সুন্দর মিথ্যেটাকে প্রতিষ্ঠা করছেন। এতটুকু বোঝার উপায় নেই মিথ্যে বলে। ঝিনুক কি সাধে লোকটাকে এত শ্রদ্ধা করে? আমার কিন্তু অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। কিরকম? আমার মনে হচ্ছে নোটটা অন্য কেউ লিখেছে। হীরক মারা যাওয়ার সময় লেখেনি, পরে লেখা হয়েছে। আপনার কাকে সন্দেহ হয়? নোটটা কি লিখতে পারে? আমার ধারণা নোটটা ওর মেয়ে লিখেছে। চমকে উঠে ঝিনুক তোরসার দিকে তাকায়। বেচারির মুখ শুকনো হয়ে গেছে। দীপকাকু জানতে চান, আপনার এরকম মনে হওয়ার কারণ? মেয়েটি তার বাবার মৃত্যু মেনে নিতে পারেনি, তাই হয়তো মাথায় এসেছে একটা ইনভেস্টিগেশন দরকার, সেই জন্যই লিখেছে নোটটা। এবং আমার যতদূর আন্দাজ, হীরকের মেয়েই কেসটার তদন্তের জন্য আপনার কাছে গেছে। বোঝাই যাচ্ছে অলোকেশবাবু যথেষ্ট বুদ্ধি ধরেন, কিন্তু এক্ষেত্রে ওর আন্দাজ মিলছে না। দীপকাকু বলেন, কিন্তু আমি নোটটা দেখেছি, হীরকবাবুর হ্যান্ডরাইটিং এর সঙ্গে মিলিয়েছি, পুরোপুরি মিলে গেছে। আরে, বাবার হ্যান্ডরাইটিং নকল করা কোনো ব্যাপারই নয়। ছোট থেকে দেখেছে বাবার হাতের লেখা। আমরা স্কুল থেকে দেওয়া রিপোর্টে বাবার বদলে নিজেরা সই করে দিইনি। আমাকে অবশ্য সেই কষ্টটা করতে হয়নি। আপনি বোধহয় কখনো হীরকবাবুর বাড়ি যাননি, তাই না? না। কেন বলুন তো? আপনি কি করে জানলেন? মনে হলো। যাই হোক, হীরকবাবুর মেয়েকে তার মানে আপনি দেখেননি তো? না দেখি কি করে বুঝলেন যে এমন ঘটনা ঘটাতে পারে মেয়েটি? আমি দেখিনি ঠিকই, কিন্তু হীরক আমায় নিজের মুখে বলেছে ওর মেয়ে ভীষণ ইন্টেলিজেন্ট এবং জেদি। মেয়েটা ক্যারাটে শেখে, আপনি জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে হীরকবাবু চিঠিতে লিখলেন তার মৃত্যুর জন্য একজন দায়ী, কিন্তু তিনি তার নাম নিতে পারছেন না, তো সেই ব্যক্তিটি তো আপনিও হতে পারেন। কিভাবে? আপনি তো জুয়ার আড্ডা ছাড়াও আরো নানান জায়গায় নিয়ে যেতেন হীরকবাবুকে, যার ফলে ওকে ধার করতে হলো বাজারে। স্বাভাবিকভাবেই ব্যবসায় মন্দা দেখা দিল।
এই সব কিছুর পিছনে তো আপনি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়াতাড়ি ডিসিশনে পৌঁছবেন না, গুলিয়ে দেবেন না গোটা ব্যাপারটা। প্রথমত হীরক কচি খোকা নয় যে আমি বিপথে চালনা করলে ও চালিত হবে। ও বিপথে গেছে নিজের সিদ্ধান্তে। বহু বছর পর আমার সঙ্গে যখন ওর দেখা হলো তখন অলরেডি ওর ব্যবসা মন্দায় চলছে। ভাই মারা যাওয়াতে হীরক এতটাই শোকাহত, বিজনেসে মন দিতে পারছে না। আমাকে জিজ্ঞাসা করে কিভাবে একটু ভালো থাকা যায়। আমি ওকে বিপথের হদিস দিই, ও বেছে নেয়। আপনার বন্ধুর ডায়েরির এক জায়গায় লিখছেন, অলোকেশের পরামর্শে কাজ হচ্ছিল, হঠাৎ ঝড় ঢুকে পড়ল ঘরে, কিভাবে মোকাবিলা করব। তো এই ঝড়ের ব্যাপারে কিছু বলতে পারেন? কি ধরনের ঝড় আপনাকে কিছু বলেছিলেন হীরকবাবু? ওরে বাবা, হীরক ডায়েরিও লিখত? আমি জানতাম না তো। না, ঝড়ের ব্যাপারে সে আমায় কিছু বলেনি। তবে এটা ঠিক, আমার সঙ্গে নতুন করে দেখা হওয়ার কিছুদিন পর থেকে ও কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করত। কি নিয়ে চিন্তা আমাকে কখনো বলেনি, তবে ওর টেনশনের সঙ্গে হিমাচল প্রদেশের কোনো যোগ আছে। তথ্যটা এমনই খাপ ছাড়া, ঝিনুক বলেই ফেলল, এখানে হিমাচল প্রদেশ আসছে কোথা থেকে? আসবে না কেন? ওর ভাইয়ের তো হিমাচল প্রদেশে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অলোকেশবাবুর বদলে এবার উত্তর দিলেন দীপ কাকু। এরপর অলোকেশবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অলোকেশবাবু, হিমাচল প্রদেশের সঙ্গে যোগ আছে, আপনি এ কথা কেন বলছেন? আসলে এক দুবার হীরক আমাকে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ রে, ওই হিমাচল প্রদেশের লোকগুলো কেমন হয় রে? আমি বলেছিলাম ভালোই। অনেকে বলে ওরা দেবতার অংশ। এ কথা শুনে হীরক বলেছিল, না, আমার তা মনে হয় না। দেবতার অংশ টংশ সব প্রাচীন বিশ্বাস, ওদের মধ্যে নিষ্ঠুর মানুষও আছে। দীপকাকু কথাগুলো শুনে চুপ করে তাকিয়ে রইলেন অলোকেশ নাগের দিকে। নাগবাবুর ফোন বাজছে। গাউনের তলায় জামার বুক পকেটে ছিল মোবাইল। বার করে স্ক্রিন দেখে কানে তুললেন ফোন। হ্যাঁ বলো। ফোনে এ প্রান্তটাই শোনা গেল, খুব সাদামাটা বাক্যালাপ। অলোকেশ নাগ বুক পকেটে রাখলেন মোবাইল। এরপরেই দীপকাকু খানিক বিস্ময়ে বলে উঠলেন, আরে আপনিও তাবিজ পড়েন? হ্যাঁ, কেন? আরে এই একই তাবিজ তো হীরকবাবুর গলার চেনের সঙ্গে ঝুলত। এটা বাবা সুন্দর শাস্ত্রী আমাকে দিয়েছিলেন। ভাইকে হারিয়ে হীরকের যখন মন খুব খারাপ, ব্যবসায় মন দিতে পারছে না, আমি ওকে সুন্দর শাস্ত্রীর কাছে নিয়ে যাই। তারপর থেকে বাবা সুন্দর শাস্ত্রীর ভক্ত হয়ে পড়ে হীরক। প্রায় যেত, আমি ছাড়াও দেখা করে আসতো। আমাকে যেমন তাবিজ দিয়েছেন বাবা, ওকেও দেন। উনি কি সবাইকেই তাবিজ দেন? না না, যার যেমন প্রবলেম। আংটি মাদুলিও দেন। তার মানে আপনার সমস্যার সঙ্গে হীরকবাবুর সমস্যায় কোথাও একটা মিল রয়েছে, তাই দুজনকেই তাবিজ, তাই তো? চট করে উত্তর দিলেন না অলোকেশ নাগ, ভাবলেন একটু, তারপর বললেন, দুজনের সমস্যার তো কোনো মিল নেই, তবে বাবা কি ভেবে দিয়েছেন সেটা উনিই ভালো জানেন। আমি কি একবার আপনার তাবিজটা হাতে নিয়ে দেখতে পারি? তাবিজে আর কি দেখার আছে? দেখবেন যখন বলছেন, দেখুন। বলে গলা থেকে সোনার হারটা খুলতে লাগলেন অলোকেশবাবু। হারটা হাতে নিয়ে তাবিজটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন দীপকাকু। কি দেখছেন কে জানে, তাবিজে তো সত্যিই দেখার কিছু নেই। আংটি হলে না হয় পাথরগুলো আসল না নকল দেখতেন। ভেতর বাড়ি থেকে কুকুরটার ডাক ভেসে এলো। নতুন কেউ এসেছে হয়তো। কুকুরটার হাত থেকে বেজায় বাঁচিয়েছেন দীপকাকু। ঝিনুকদের আতঙ্কিত করার জন্যই হয়তো কুকুরটা খুলে রেখেছিলেন অলোকেশবাবু। তাবিজটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে দীপকাকু হঠাৎ ডালাটা খুলে ফেললেন, নাকি খুলে গেল। রে রে করে উঠলেন অলোকেশবাবু, ঝাঁঝিয়ে বলে উঠলেন, তাবিজটা খুলে দেখলেন আপনি? জানেন না তাবিজ খোলা নিষেধ? আমি ইচ্ছে করে খুলে নিয়ে খুলে গেল। বাজে কথা বলে লাভ নেই। আমি দেখলাম আপনি খোলার জন্য চাপ দিচ্ছিলেন। দিন, ফেরত দিন, ফেরত দিন আমায়।
বলে হাত বাড়ালেন অলোকেশ নাগ। দীপকাকুর হাতে হাড় শুদ্ধ ডালা খোলা তাবিজ, তাবিজের মধ্যে কালো ধুলো ময়লা আর ছোট্ট একটা চিরকুট। জিনিসগুলো নিজের হাতে নিলেন অলোকেশ। দীপকাকু বলে ওঠেন, ওই ছোট্ট কাগজটায় লেখা আছে ওম শান্তি। এটার কি মানে? ওটাই তো আসল ব্যাপার। ওটা আমার জপ মন্ত্র। সকাল আর সন্ধেবেলাতে ঠাকুর ঘরে বসে মনে মনে এই মন্ত্র ধ্যান করি আমি। বাবা এমনটাই করতে বলেছেন। আপনি দেখে নিলেন কাগজটা, মন্ত্রের সমস্ত গুণ নষ্ট হয়ে গেল। আমাকে আবার বাবার কাছ থেকে অন্য জপ মন্ত্র নিতে হবে। জানি না উনি দিতে রাজি হবেন কিনা। আই এম রিয়েলি ভেরি সরি। এখন আর সরি বলে কি হবে? যা সর্বনাশ করার তা তো করেই ফেলেছেন। তাছাড়া আমি শিওর আপনি তাবিজের মধ্যে কি আছে দেখার চেষ্টা করছিলেন। বিশ্বাস করুন, তা একদম নয়। দীপকাকুর বিনয় দেখে ঝিনুক বুঝতে পারছে উনি সত্যিই দেখার চেষ্টা করছিলেন, এবং সেটা চাপা দেওয়ার জন্যই তার এই স্বভাব বিরুদ্ধ বিনয়। আপনাদের যা জানার তা হয়ে গেছে, এবারে আসুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন শুধু বাকি। এটার উত্তর পেলেই আমরা চলে যাব। বলুন কি প্রশ্ন? হীরকবাবু প্রধানত কার কাছে ধার করতেন? কিশোর ওয়ালিয়া। ওর ঠিকানা, ফোন নাম্বারটা কি কাইন্ডলি দেবেন? না, দেব না। যদি জানতে পারে আমি ওর কাছে গোয়েন্দা পাঠিয়েছি, অবস্থা টাইট করে দেবে আমার। পুরোপুরি বেআইনি বিজনেস করে তো। ধার দিয়ে সুদ দেওয়ার কোনো লাইসেন্স নেই ওর। আমি তো আপনার নাম করব না, আপনি এত চিন্তা করছেন কেন? কিশোর ওয়ালিয়া ডেঞ্জারাস লোক, ঠিক বার করে ফেলবে। ঠিকানা আমার কাছ থেকে পেয়েছেন। আপনাকে এটুকু বলতে পারি, বড় বাজারে ওর দোকান। ওখানকার গদিতে বসেই সুদের ব্যবসাটা করে। কিসের দোকান? শুকনো লঙ্কার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, প্রচুর হেল্প করলেন আপনি। বলে দীপকাকু সোফা ছেড়ে উঠে পড়লেন। দেখা দেখি তোরসা আর ঝিনুকও উঠল। গেট খুলে রাস্তায় এলো ঝিনুকরা। সন্ধে নেমে গেছে। গাড়ির দিকে চোখ গেল ঝিনুকের। আরে, গাড়ির পাশে রাস্তায় লম্বা হয়ে কে যেন শুয়ে আছে না? কোনো পুরুষ মানুষ মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে দীপকাকুর কনুই ধরে দৃশ্যটা দেখায় ঝিনুক। দীপকাকু বলেন, মনে হচ্ছে আশু। তারপর গাড়ির দিকে দৌড়ে যান। ঝিনুকরাও যায়। দীপকাকুর অনুমান সঠিক। রাস্তায় পড়ে গোঙাচ্ছে আশুদা, মাথা থেকে রক্ত গড়াচ্ছে। দীপকাকু হাঁটু গেড়ে বসে আশুদাকে জিজ্ঞেস করলেন, কে মারলো তোমায়? হ্যাঁ? আরে, চারটে ছেলে ছিল, সঙ্গে ক্রিকেট ব্যাট, হকি স্টিক এইসব নিয়ে এসেছিল। জিজ্ঞেস করলো, কাকে নিয়ে এসছিস? তো আমি তো কিছুতেই বলবো না। ও তারপর আমাকে মারধর করে চলে গেল। ওরাই গাড়িতেও ব্যাট, হকি স্টিক দিয়ে মেরেছে। কথা বলতে বলতে ওঠার চেষ্টা করছিল আশুদা। না, আমি দেখছি। দীপকাকু বললেন, দাঁড়িও না, আমরা তোমাকে ব্যাকসিটে তুলে দিচ্ছি, আমি চালাবো গাড়ি। মাঝে একটা দিন আশুদাকে নিয়ে কেটে গেল ঝিনুকের। দীপকাকুর সঙ্গে থাকা হয়নি। আজ দীপকাকু চলেছেন কিশোর ওয়ালিয়ার সঙ্গে দেখা করতে। ঝিনুকদের গাড়িটা গ্যারেজে দেওয়া হয়েছে। যে চারজন মেরেছিল আশুদাকে, গাড়ির বডির নানান জায়গায় লাঠি মেরে তুবড়ে দিয়েছে। আজ গাড়ি এনেছে তোরসা, ওদের বাড়ির গাড়ি। সৌর্যদাকে বলেছে অ্যাপ ক্যাবে অফিস যেতে। গাড়ি চালাচ্ছে তোরসাদের ড্রাইভার নিতাইদা। এখন বিকেল 3টে। তোরসা গাড়ি নিয়ে প্রথমে এসেছিল ঝিনুকদের বাড়ি। সেখান থেকে যাওয়া হলো ক্যামাক স্ট্রিট। দীপকাকুকে অফিস থেকে নেওয়া হলো। সেখান হয়ে গাড়ি এখন চলেছে বড় বাজারের উদ্দেশ্যে। দীপকাকু লালবাজারের বন্ধু রঞ্জন কাকুর মাধ্যমে জোগাড় করেছেন কিশোর ওয়ালিয়ার বাড়ি এবং দোকানের ঠিকানা। ফোন নাম্বারও পেয়েছেন, কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেননি।
অলোকেশ নাগের ক্ষেত্রে যেমন আচমকা দেখা করতে গিয়েছিলেন তেমনই যাচ্ছেন। যদি ওয়ালিয়াকে দোকানে না পাওয়া যায় ওর বাড়িতে যাওয়া হবে। গত পরশু দীপকাকু দেখালেন 4 হুইলার কত ভালো ড্রাইভ করেন, অথচ প্র্যাকটিস নেই। অদ্ভুত ক্ষিপ্রতায় ঝিনুকদের গাড়িটা চালিয়ে ভবানীপুরে নার্সিংহোমে নিয়ে গেলেন আশুদাকে। নার্সিংহোমটা দীপকাকুর চেনা এক ডাক্তারের। ভাগ্য ভালো আশুদার ইন্টারনাল হেমারেজ হয়নি, যা কিছু আঘাত ওপরে। আশুদা আজও নার্সিংহোমে। গতকাল দীপকাকু আশুদার খবর ফোনে নিয়েছিলেন ঝিনুকের থেকে। নিজে গিয়েছিলেন অলোকেশ নাগের বাড়ি। দীপকাকু খেয়াল করেছিলেন অলোকেশবাবুর বাড়ির বাইরে দুপ্রান্তে সিসিটিভি ক্যামেরা আছে। ডান দিকের ক্যামেরার জোনেই ঝিনুকদের গাড়িটা নিশ্চয়ই ছিল। তার মানে যে 4 জন মারতে এসেছিল তাদের ছবি নিশ্চয়ই ধরা পড়েছে ওই ক্যামেরায়। কিন্তু ভাগ্য খারাপ, ছবি পাওয়া যায়নি। দীপকাকুকে অলোকেশবাবু বলেছেন, ক্যামেরা তো ছিল কিন্তু চালু ছিল না। আজ অফিস থেকে তোরসাদের গাড়িতে উঠে কাল অলোকেশ নাগের বাড়ির ঘটনা বলছিলেন দীপকাকু। সিসি ক্যামেরা চালু ছিল না বলে তোরসা বলেছিল। আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটা মিথ্যে কথা বলছে। গুন্ডাগুলো ওরই পাঠানো। এই লোকটাই দায়ী আমার বাবার মৃত্যুর জন্য। বাবাকে নিশ্চয়ই কোনো একটা ফাঁদে ফেলে দিয়েছিল। বাবা সেখান থেকে আর উঠে আসতে পারেনি। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। আমাদের আগে বার করতে হবে ঠিক কোন ব্যাপারে হীরকবাবু আত্মহত্যা করতে বাধ্য হলেন। গাড়ি আকাশবাণীর সামনে দিয়ে বড় বাজারের দিকে চলেছে। ঝিনুকের মাথায় পরশু থেকে একটা প্রশ্ন ঘুরছে। দীপকাকুকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি অলোকেশ নাগকে তোরসার বাবার লাস্ট নোটটা পরে পাওয়া গেছে বললেন কেন? কিছুই পাওয়া যায়নি বললে কি সমস্যা হতো? কিছুই পাওয়া যায়নি বললে উনি চাপমুক্ত থাকতেন, যেটা আমি চাই না। যদি উনি অপরাধী হন আর লাস্ট নোট নিয়ে তদন্ত হচ্ছে জানলে চাপে পড়ে এমন কিছু ভুল করে উঠতে পারেন যা থেকে ওকে অপরাধী বলে চিহ্নিত করা সহজ হবে। তদন্ত করতে গেলে এত খুঁটিনাটি ভাবতে হয়। ঝিনুক কিন্তু দীপকাকুর বিশ্লেষণে এতটুকু অবাক হয়নি, কারণ সে জানে ছোটখাটো অনেক বিষয়ই পরে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এই শিক্ষা সে দীপকাকুর থেকেই শিখেছে। মহাত্মা গান্ধী রোডে ঢুকে পড়ল গাড়ি, মানে বড় বাজার অঞ্চল। দুপাশে পর পর দোকান। দীপকাকু নিতাইদাকে জিজ্ঞেস করেন, তুমি তো হীরকবাবুকে প্রায় এখানে নিয়ে আসতে, তাই না? হ্যাঁ স্যার। উনি কোন দোকানে যেতেন জানো? না স্যার, আমি ওই পোস্টার গলিতেই গাড়ি পার্ক করতাম। উনি নেমে পড়ে যেখানে যাওয়ার সেখানেই যেতেন, আবার ফিরেও আসতেন। এখানে যাতায়াতের সময় ওর মুড কেমন থাকতো? স্যার, আমার কাজ হলো গাড়ি চালানোর, মুড দেখার নয়। উত্তর শুনে চুপ করে গেলেন দীপকাকু। নিতাই ড্রাইভার একটু তেড়া টাইপের, প্রথম দিনই খেয়াল করেছিল ঝিনুক। পোস্তার গলিতেই গাড়ি পার্ক করা হলো। দীপকাকু বাঁদিকের ফুটপাত ধরে গঙ্গার দিকে মুখ করে হাঁটতে থাকলেন। মুখ তুলে দোকানগুলো ঠিকানা দেখছেন। কিশোর ওয়ালিয়ার দোকান খুঁজছেন। এখানকার লোকেরা দোকানকে বলে গদি। গদিটা কত নাম্বার মহাত্মা গান্ধী রোডে দীপকাকু জানেন। তবু একটা গলিতে এসে দীপকাকু এক দোকানদারকে জিজ্ঞেস করলেন, কিশোর ওয়ালিয়ার গদিটা কোথায়? মানে শুকনো লঙ্কার বিজনেস করেন যিনি। ও লেফট সাইড মে 2-3 দোকান छोड़ के। গলির মধ্যে ঢুকে পড়ে ঝিনুকরা। দোকানটা চওড়ায় ফুট 6 হয়তো হবে, লম্বায় কত বোঝা যাচ্ছে না। বড় বড় বস্তা রাখা, নিশ্চয়ই শুকনো লঙ্কার। সত্যি গদি দেওয়া চৌকো বিছানার মতো জায়গায় বসে রয়েছেন সুদর্শন এক ভদ্রলোক। বয়স 50-এর কাছাকাছি। দীপকাকু জোর হাতে নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমি দীপঙ্কর বাগচি। তারপর ভিজিটিং কার্ড বুক পকেট থেকে বার করে এগিয়ে ধরলেন। মুখে হাসি টেনে কার্ডের জন্য হাত বাড়িয়ে ভদ্রলোক বললেন, কার্ডের দরকার নাই, আমি জানি আপনি প্রাইভেট ডিটেকটিভ দীপঙ্কর বাগচি। ঝিনুকরা তিনজনই অবাক। দীপকাকু জানতে চাইলেন, হ্যাঁ সে কি, আপনি আমাকে কিভাবে চিনলেন? আপনি আমার কাছে পুছতাছ করতে আসছেন, আপনার খবর নিতে হবে না? খবর নিতে গিয়ে দেখলাম আপনি তো ফেমাস মানুষ আছেন,
চোর ডাকাইতের কাছে। দীপকাকু থতমত খেয়ে গেছেন, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ফের মেঝেই পাতা গদিতে বসে থাকা কিশোর ওয়ালিয়া বললেন, আরে সরি, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ চেয়ারে বসুন। হাত তুলে ঝিনুকদের পেছনে রাখা চেয়ার দেখালেন কিশোরবাবু। লাল রঙের প্লাস্টিকের চেয়ার, 3 জন বসলো এক একটা চেয়ারে। কিশোর ওয়ালিয়া গলির বাইরের দিকে মুখ করে হাঁক দিলেন, চর্চায় লাও রুস্তম। দীপকাকু এতক্ষণে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন। শান্ত গলায় বলেন, আমি পুছতাছ মানে ইন্টারোগেশনের জন্য আসছি জেনেছেন যখন, কার ব্যাপারে কথা বলতে এসেছি সেটা অবধারিতভাবে জানেন? জানি স্যার, আপনি হীরক বাসুর ব্যাপারে কথা বলতে এসেছেন। ঝিনুক জিন্সের পকেটে হাত দিয়ে মোবাইল ফোনের রেকর্ডিং অন করতে যাচ্ছিল। কিশোর ওয়ালিয়া বলে ওঠেন, নাই রেকর্ডিং মত করো বেটি। সব থেকে ভালো হয় যদি তোমরা 3 জনেই তোমাদের সেল ফোনগুলো আমার কাছে জমা রাখো। হ্যাঁ, কোথাও হয়ে গেলে নিয়ে চলে যাবে, অসুবিধা নাই। সব থেকে প্রথমে দীপকাকু নিজের ফোন সেটটা দিলেন কিশোরবাবুকে, তারপর ঝিনুকরাও দিল। তুমি তো হীরক বাবুর ডটার। স্যাড, ভেরি স্যাড। বড় সময় চলে গেলেন তোমার বাবা। তোরসা মাথা নামিয়ে নেয়। ঝিনুকের প্রচণ্ড রাগ হচ্ছে এই কিশোর ওয়ালিয়ার ওপর। একে তো লোকটা তাদের পুতুল করে দিয়েছে, এখন আবার আঘাত করছে তোরসার ব্যথার জায়গায়। আপনি বাংলাটা কিন্তু দারুণ বলছেন, অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনার কি কলকাতাতে জন্ম আর বেড়ে ওঠা? নাই, নট এট অল। আমি সিমলার কলেজ থেকে পাস আউট হয়েছি। আমার দেশের বাড়ি নিহারিতে। ঝিনুক ভেতর ভেতর চমকে ওঠে। সিমলা মানে তো হিমাচল প্রদেশ। হীরকবাবু হিমাচলের লোকেদের স্বভাব কেমন জানতে চাইতেন বন্ধু অলকেশবাবুর কাছে। ঝিনুকরা কি তাহলে অপরাধীর ডেরায় এসে পড়ল? দীপকাকু ফের জানতে চাইলেন, আপনি কতদিন হলো কলকাতায় আছেন? ট্রেতে করে 4টে স্টিলের গ্লাসে চা নিয়ে ঢুকলো একটি ছেলে। এখন আর চা খাই না বলে এদের বিব্রত করার কোনো মানে হয় না। ঝিনুক ট্রে থেকে একটা গ্লাস তুলে নিল, তারপর নিল বাকিরা। নিজের গ্লাসে চুমুক দিয়ে কিশোরবাবু দীপকাকুর প্রশ্নের উত্তর দিতে থাকলেন। কলেজ পাস করেই আমি এখানে চলে আসি, তা প্রায় 28 বছর হয়ে গেল। এই গদ্দিটা আমার জেঠা, আপনারা কি বলেন বাংলায়? জেঠামশাই? হ্যাঁ, জেঠামশাইয়ের। ওর সন্তান নাই তো গদ্দিটা আমায় দিয়ে দিয়েছেন। দীপকাকু পরের প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিশোর ওয়ালিয়া বলে ওঠেন, আপনি কিন্তু এসব প্রশ্ন করতে আসেননি। আপনি যা জানতে এসেছেন বলে ফেলুন। না, এসব আমার জানার ছিল। জেনে আসেননি কেন? হ্যাঁ, একজন উডবি অপরাধীকে ইন্টারোগেট করতে আসছেন, হোমওয়ার্ক করে আসবেন না? আপনি আমার সঙ্গে দেখা করতে আসতে পারেন জেনে হোমওয়ার্ক আমি কিন্তু করে নিয়েছি। আপনার কুদঘাট পীর পুকুরে ভাড়া বাড়ি, হ্যাঁ না? হ্যাঁ, ও বাড়ির 2 তলায় আপনি থাকেন। ছোটবেলা কেটেছে আপনার মেদিনীপুরে, রাইট? লাল বাজার পুলিশের সঙ্গে আপনার খুব ওই क्या बोलता है उसको, হ্যাঁ, কানেকশন। খুব ভালো কানেকশন আছে বলে মজা করার হাসি হাসছেন কিশোরবাবু। দীপকাকু এখন কিন্তু একদম সিরিয়াস। শান্ত গম্ভীর গলায় বলে উঠলেন, আপনি কি ঘুরিয়ে থ্রেট করছেন আমাকে? আমার সমস্ত ওয়ার অ্যাবাউটস জানেন, মানে আমি কখন অরক্ষিত সেটাও নলেজ আছে বলতে চাইছেন? এই হলেন দীপকাকু। ঝিনুক কিন্তু বিপদটা টের পায়নি। কিশোরবাবু বলে ওঠেন, আরে ব্যাপারটাকে আপনি ওইভাবে দেখছেন কেন মিস্টার বাগচি? আমি আমার এফিসিয়েন্সি দেখালাম আপনাকে, থ্রেট করতে যাব কেন? নিন চাটা খান। এক ঢোকে চা শেষ করে গ্লাস মেঝেতে নামিয়ে রাখলেন দীপকাকু। তারপর বললেন, এবার তাহলে আসল কথায় আসি। আপনি টাকা শোধ দেওয়ার জন্য এত চাপ দিতেন কেন হীরকবাবুকে, যে কারণে ওকে সুইসাইড করতে হলো? প্রমাণ দেখান, প্রমাণ দেখান। আমি চাপ দিয়েছি সেটার প্রমাণ দেখান। উনি তো সুইসাইড নোটে আমার নাম লিখে যাননি, লিখে গেছেন কি
ঝিনুকের তো চোখ কপালে ওঠার জোগাড়। দীপকাকু সমান বিস্ময়ে বলেন, হ্যাঁ, আপনি সুইসাইড নোটের কথা জানেন? জানতে তো হবেই। এক গাদা টাকা ধার নিয়ে ক্লায়েন্ট সুইসাইড করলো, আমাকে তার সমস্ত খোঁজ তো রাখতেই হবে। হ্যাঁ, ভাবতে হবে না যে টাকা উত্তোল করব কি করে? বাবার কাছে এখনো কি টাকা পান আপনি? তোমাকে তো বলবো না বেটি, আমি তোমাদের কোম্পানিকে জানাবো, কারণ কোম্পানির কাগজ মর্টগেজ রেখে গেছেন উনি আমার কাছে। হ্যাঁ, সেইটার এগেনস্টেই তো উনি লোন নিয়েছিলেন। আমি তো এখন কোম্পানির 50% মালিক, আমাকে বলতে অসুবিধা কি? খাতায় কলমে আগে মালিক হও বেটি, তারপর তুমিও জানতে পারবে অটোমেটিক্যালি। হ্যাঁ, তবে একটা কথা বলি, লোন আছে ঠিকই, কিন্তু বেশি তো নাই। কেন যে সুইসাইড করতে গেলেন? শোধ তো হয়েই এসেছিল। আচ্ছা, তাহলে আপনি বলছেন আপনার চাপে সুইসাইড করেননি হীরকবাবু? লোন যখন বেশি ছিল না, আপনি চাপও... এক্স্যাক্টলি। আমার ধারণা ওর সুইসাইডের কারণ কিন্তু অন্য কিছু আছে। কি কারণ বলে আপনার মনে হয়? আপনি তো জেনেছেন আলোকেশ নাগ, ওই আলোকেশ নাগ একজন জুয়ারি, ওর বন্ধু। তাকে ইন্টারোগেট করাও হয়ে গেছে আপনার, হ্যাঁ না? সে হীরকবাবুকে জুয়ার নেশা ধরালো। উনি আমার কাছ থেকে টাকা ধার করতেন আর জুয়া খেলায় ঢালতেন। ওর মনে হয়েছিল জুয়ায় জিতে একদিন সমস্ত ধার উনি শোধ করে দেবেন। যখন বুঝতে পারলেন কি ধার শোধ পুরোপুরি কোনোদিনও হবে না, এদিকে জুয়ার নেশাও তখন ছাড়া যাবে না, তাই সুইসাইড ছাড়া আর কোনো রাস্তা উনি দেখতে পাননি বোধহয়। দিস ইজ জাস্ট অ্যান অ্যাজাম্পশন, মিস্টার বাগচি। থ্যাংক ইউ স্যার, আপনার কাছে ভাবনার অনেক রসদ পাওয়া গেল। মাঝে একটু তর্কাতর্কি হলো বটে, কিছু মনে করবেন না। দরকার পড়লে আবার আপনার কাছে আসব। আজ উঠি? হ্যাঁ, আসুন। তবে যে কেসে হাত দিয়েছেন তা কিন্তু মারাত্মক। গত পরশু তো খানিকটা নমুনা তার আপনি দেখতেই পেয়েছেন। একটু সাবধানে চলাফেরা করবেন। 2 মহিলাকে নিয়ে ইনভেস্টিগেট করাটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না মিস্টার বাগচি? আসুন। ও হ্যাঁ, ওয়ান মোর থিং, আই এম সরি, আপনাদের ফোনগুলো আপনারা একটু নিয়ে যাবেন। কিশোর ওয়ালিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ঝিনুক। দীপকাকুর মুখের উপর চোখ রাখে একবার, কপালে ভাঁজ পড়েছে ওর। কিশোর ওয়ালিয়ার গদি থেকে বেরিয়ে দীপকাকু শুধু একটা কথাই বললেন, ওয়ালিয়া খবর পাচ্ছে কি করে? তারপর থেকে গভীরভাবে চিন্তা করে যাচ্ছেন কিছু। পোস্তার কাছে চলে এসেছে ঝিনুকরা। সন্ধে যত নামছে আলো ঝলমল করছে বড় বাজারের দোকানগুলো। পার্কিং লটে গিয়ে দীপকাকু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, গাড়িগুলোর ওপর চোখ বোলাচ্ছেন। ঝিনুক পাশে গিয়ে বলে, কি খুঁজছেন? তোমাদের গাড়িটা। আমাদের গাড়ি খুঁজছেন কেন? আমরা তো তোর সাথে গাড়িতে এসেছি। দেখেছো কত বড় ভুল করছি। তো ওদের গাড়িটা কোথায়? ঝিনুক হাত তোলে পেছনের 3টে গাড়ি পরে। দীপকাকু বললেন, ও আচ্ছা আচ্ছা। গাড়ি লক্ষ্য করে এগোলেন দীপকাকু, পেছনে ঝিনুকরা। দীপকাকু গাড়ির কাছে এসে সামনের গেট খুলতে যাবেন, কোথা থেকে 4টে সন্ডামার্কা ছেলে এসে পড়ল। দীপকাকুর সঙ্গে খুব রাফ অ্যাটিটিউডে কথা বলছে তারা। কি বলছে শোনা যাচ্ছে না। ঝিনুক দৌড়ে গিয়ে থমকে দাঁড়ায়, মোবাইল বার করে ছবি তোলার জন্য। এরাই মনে হয় আশুদাকে মেরেছিল। ছবি তুলে নেয় ঝিনুক। এরা পালিয়ে গেলেও ধরার একটা সূত্র রইল হাতে। ঝিনুক এবার এগোই ছেলেগুলো কি বলছে শুনতে। ও মা, একটা ছেলে পিস্তল বার করে দীপকাকুর কানের ওপর ধরেছে। দীপকাকুকে ঠেলে চেপে ধরেছে গাড়ির গায়ে।
ঝিনুক ভাবছে ছেলেটার কোন অংশে কিক মারলে পিস্তলটা হাত থেকে পড়ে যাবি। ভাবনা শেষ হওয়ার আগেই তোষা ছুটে গিয়ে ছেলেটার পিস্তল ধরা হাতটা আকাশের দিকে তুলে ধরল। তারপর ছেলেটার হাঁটুর উপরে মারল অব্যর্থ কিক। ছিটকে পড়ল ছেলেটা। বাকিরা তোষার দিকে এগিয়ে আসছে। ওদের সামনে ক্যারাটে পজিশন নিয়ে দাঁড়ালো তোষা। জাম্প মেরে মুখোমুখি দাঁড়ানো ছেলেটার পেটে লাথি কষানো। 3 নম্বর ছেলেটা এগিয়ে আসছে হাতে ছোড়া নিয়ে। ঝিনুক এগিয়ে যায় ছেলেটাকে মেরে শোয়াতে, কিন্তু তোষা একাই ওর ব্যবস্থা করে দিল। ঘূর্ণিঝড়ের মতো 5-6টা পাঞ্চ মেরে ছেলেটার শার্টের কলার ধরে আছড়ে ফেললো মাটিতে। দীপকাকু বলে উঠলেন, ওয়েল ডান, ফ্যান্টাস্টিক। তোরসার প্রতি প্রশংসা বাক্যটা ঝিনুকের মনের গভীরে গিয়ে খোঁচা মারল। আশেপাশের লোকজন এগিয়ে আসছে ঝামেলাটা কি নিয়ে দেখতে। 4টি ছেলে বুঝতে পেরেছে ঝিনুকদের সঙ্গে এঁটে ওঠা যাবে না। যারা এগিয়ে আসছে তারাও না আবার পিটুনি দেয়। ওরা পিছু হটতে হটতে একসময় দৌড় লাগালো। আজ কাহন আপনাদের শোনালো শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী শেষ চিঠি, প্রথম পর্ব। গল্প ভালো লাগলে গল্পতে একটা লাইক করে দেবেন এবং কাহনে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। গল্পের প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু অন্তিম পর্বের ডিটেলস পাবেন স্ক্রিনের ওপর, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। সাহিত্য দীর্ঘজীবী হোক।